হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে জেসিকা টিস মামদানির নতুন প্রশাসনে থাকছেন পুরনো পুলিশ কমিশনার। দু একদিনের মধ্যেই ঘোষণা হবে নতুনদের নাম। রুদ্ধশ্বাস প্রতীক্ষা। আমরা দেখব যে কারা এর মধ্যে থাকেন, কারা বাদ পড়েন, এই বিষয়টি আমরা অপেক্ষা করব। অ্যাপস্টেইন ফাইল এবং ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, ট্রাম্প বনাম মার্জারি টেইলর গ্রিনের ঝগড়াঝাটির নেপথ্যে কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। কলেজ ভর্তির জন্য কি ধরনের প্রস্তুতি প্রয়োজন, এই বিষয়টি জানার চেষ্টা করব এবং ট্রাম্প ও সৌদি যুবরাজ বৈঠকের উল্লেখযোগ্য বিষয় কি কি ছিল জানার চেষ্টা করব। আর সর্বশেষ বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রয়োজন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই বিষয়টি জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব হাসান ফেরদৌস, শেখ আল মামুন এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে বুধবার নভেম্বর মাসের 19 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প এই ঐতিহাসিক বিল, যেটি জাস্টিস ডিপার্টমেন্টের কাছে যে জেফ্রি অ্যাপিস্টিনের যে যৌন নিগ্রহের পর, যৌন নির্যাতনের পর তার বিরুদ্ধে আর সম্পর্কে যে তদন্ত অনুষ্ঠিত হয়েছিল ডিপার্টমেন্ট অফ জাস্টিস কর্তৃক, সেই তদন্তের সম্পূর্ণ বিবরণী প্রকাশ করার জন্য গতকাল হাউস এবং সিনেটের যে বিলটি পাশ হয়েছে সেই বিলে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছেন। যদিও তার শেষ মুহূর্তের আগ্রহ এবং সম্মতিতে হাউস রিপাবলিকানরা এবং হাউসের সিনেটের রিপাবলিকান সদস্যরা এটি পাশ করানোর উদ্যোগ নেয়। এর আগে যেটি তারা কিছুদিনের জন্য হলেও স্থগিত রাখার চেষ্টা করে, যদিও কিছু রিপাবলিকান কংগ্রেস সদস্য এই ফাইলটি, এই তদন্ত রিপোর্টটি প্রকাশ করার পক্ষে ছিল, সত্যতার জন্য, যে আমেরিকান জনগণের সকল তথ্য জানা উচিত। এই অজুহাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক যে কিছু, যার মধ্যে একজন একটু আগে যার নাম বললেন, মার্জরি টাইলার গ্রিন, তিনিও চেয়েছিলেন যে সত্যতার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সামনে এগুলি উন্মুক্ত করে দেওয়া হোক যে এই ফাইলে কি রয়েছে। জেফ্রি এপস্টিনের সেই যৌন নির্যাতন ক্যাম্পে কারা কারা গিয়েছিলেন, কিভাবে তারা সেখানে সময় কাটিয়েছেন, কি যোগাযোগ জেফ্রি এপস্টিনের সাথে হয়েছে, জেফ্রি এপস্টিন রাজনৈতিক ভাবে কাকে কাকে সহযোগিতা করেছেন, এ ধরনের বিপুল এবং বিস্তারিত তথ্য রয়েছে এই তদন্তের ফাইলে। এবং সেই ফাইলটি কংগ্রেসের বিল পাস হওয়ার পর, আপনারা জানেন গতকাল আমি জানিয়েছি যে কংগ্রেসে আহ সিনেটে সেটি কোনো প্রতিরোধ, প্রতিবাদ, এমনকি কোনো বিপক্ষের ভোট ছাড়াই পাস হয়েছে। সর্বসম্মতিক্রমে সিনেটে পাস হয়েছে। রিপাবলিকান এবং ডেমোক্রেট দলের সিনেট, যেটা দুই দলে আছে, সেখানে তারা কেউই এই বিলের প্রতিবাদ করেনি। হাউসে একজন সদস্য, 427 জন সদস্য পক্ষে রায় দিয়েছিলেন বিল প্রকাশের পক্ষে জনসমক্ষে, এবং একজন বিপক্ষে রায় দিয়েছিলেন। তবে এর শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে যায় এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটি স্বাক্ষর করেছেন। তবে আজকে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যিনি প্যাম বন্ডি, যিনি ডিপার্টমেন্টের সেক্রেটারি, যিনি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অ্যাটর্নি জেনারেল, সেটি সেই ফাইলটি পাম বন্ডি জানিয়েছেন যে আগামী 30 দিনের মধ্যে সম্পূর্ণভাবে প্রকাশ করা হবে। তার এই সময়টুকু তারা নিচ্ছেন যে সত্যতার সাথে যাচাই বাছাই করে, যাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সাথে সম্পর্কিত কোনো বিষয় জনসমক্ষে চলে না আসে, যেটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তেমন কোন সব বিষয়গুলো যাচাই বাছাই করার পর এটি আগামী 30 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে। যদিও এই তদন্তের একটি বড় অংশ, তদন্ত কাজের এবং বেশ কিছু ফাইল এবং ইমেল ইতিমধ্যেই জনসমক্ষে চলে এসেছে, এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য ইতিমধ্যেই জানতে পেরেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জেফ্রি অ্যাপস্টিনের সম্পর্ক, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যৌন সময়, যৌন ক্রিয়া কিংবা যৌন তার সাথে কোনো সম্পর্ক রেখেছেন এমন কেউ এখনো সেই ধরনের অভিযোগ করেননি। কিন্তু অপরদিকে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম এসেছে জেফ্রি অ্যাপস্টিনের সাথে সখ্যতার কারণে। অনেকবার তিনি জেফ্রি অ্যাপস্টিনের প্রাইভেট বিমানে সফর করেছেন,
সেটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পও করেছেন। এর পাশাপাশি আরো যে বিষয়টি আরো রাজনৈতিকভাবে তোলপাড় সৃষ্টি করেছে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের সময়, প্রথম মেয়াদের ইমপিচমেন্টের সময় ডেমোক্রেটদের নানাভাবে সহযোগিতা করেছিলেন জেফ্রি অ্যাপস্টিন, এবং সেই বিষয়টাই প্রেসিডেন্ট ট্রাম্পকে শেষ পর্যন্ত উদ্বুদ্ধ করেছে এটি জনসমক্ষে প্রচার করার জন্য, প্রকাশ করার সম্মতি জানান, যদিও তিনি প্রাথমিকভাবে এর বিরোধিতা করেছিলেন। এর পরবর্তী দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য যিনি হাকিম জেফরিস, যিনি বর্তমানে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা যুক্তরাষ্ট্র কংগ্রেসে, তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং কংগ্রেস সদস্য হিসাবে নির্বাচিত করার ব্যাপারে অর্থনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন জেফরি এপস্টিন। এমনকি সেই সময় ব্রুকলিনের বারাকা বলা হতো জেফরি এপস্টিনকে, আর এটি তার সাংকেতিক নাম ছিল। এবং সেইভাবে তিনি সহযোগিতা পেয়েছেন আর্থিকভাবে, এবং এই বিষয়টি তোলপাড়ের সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি বিস্তারিতভাবে প্রকাশিত হওয়ার পর। যাই হোক, আগামী 30 দিনের মধ্যে এই সম্পূর্ণ ফাইলগুলো প্রকাশিত হলে আরো বিষয়ের তথ্য আমরা জানতে পারবো। আর স্ন্যাপ, আপনারা জানেন, যেটি স্ন্যাপ বেনিফিট হিসাবে যেটি পরিচিত, যেটি আমরা ফুড স্টাম্প হিসাবে গণ্য করে থাকি, সেই ফুড স্টাম্প জানেন যে অনেকেই এখনো হয়তো নভেম্বর মাসের ফুড স্টাম্প বাবদ যে অর্থ সরকারের কাছে পাওনা ছিল, অনেকে হয়তো এখনো পাননি, তবে কেউ কেউ পেতে শুরুও করেছেন। সে তথ্য আমাদের কাছে আসে, কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের যিনি সেক্রেটারি রয়েছেন ব্রুক রলিন্স, তিনি আজকে জানিয়েছেন যে এই স্ন্যাপ ব্যবস্থাটি, অর্থাৎ সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যেটি এই কর্মসূচিটিকে সম্পূর্ণ ঢেলে সাজানোর এবং বর্তমানে যে প্রক্রিয়ায় এটি বিতরণ করা হয়, এটি প্রদান করা হয়, সেটি সম্পূর্ণভাবে পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে ইউএসডিএ, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তারাই মূলত এই খাদ্য সহযোগিতা কর্মসূচিটি পরিচালনা করে থাকে। সেক্রেটারি রলিন্স আজকে জানিয়েছেন যে ইতিমধ্যেই আমরা প্রায় সবাই জানি যে এই স্ন্যাপ কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি এবং জালিয়াতির আশ্রয় নেওয়া হয়ে থাকে, এবং এই জালিয়াতি এবং আশ্রয় দুর্নীতি বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই স্ন্যাপ কর্মসূচিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হচ্ছে। অর্থাৎ যাতে ভবিষ্যতে যারা এই স্ন্যাপ কর্মসূচির আওতায় সাহায্য গ্রহণ করবেন, তারা যেন কোনোভাবেই এই সাহায্য কর্মসূচি পাওয়ার অযোগ্য না হন, কিংবা সাহায্য কর্মসূচি আওতায় আসার যোগ্যতা গ্রহণ আহ, রাখেন না, তাদেরকে যেন এই কর্মসূচির আওতায় কোনো প্রকার সাহায্য না করা হয়, সেটি নিশ্চিত করার জন্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিল, যেটি যেটি মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচিতে সরকারি বরাদ্দের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে, এবং বিভিন্ন উপায়ে সেই বিগ বিউটিফুল বিলে স্ন্যাপ কর্মসূচিকে ঢেলে সাজানোর দুটি প্রক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। যদিও একটি হচ্ছে যারা স্ন্যাপ সহযোগিতা পাবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে কাজে যাওয়ার একটি বিষয় রয়েছে, সেটি এবং সেটি রয়েছে। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে যারা প্রতিবারই প্রতি বছরই এই স্ন্যাপ কর্মসূচির আওতায় নতুন ভাবে নবায়নের আবেদন করতে হবে। অর্থাৎ একবার যদি আপনি আবেদন করেন এবং সেটি মঞ্জুর হয়, সেটি মাত্র 1 বছরের জন্য বহাল থাকবে। এরপরে নতুন ভাবে আবেদন করতে হবে, এবং নতুন ভাবে মঞ্জুরি পাওয়া গেলেই স্ন্যাপ কর্মসূচি অব্যাহত থাকবে। এই স্ন্যাপ কর্মসূচির আওতায় যদি শেষ পর্যন্ত সেক্রেটারি ব্রুকস যে তথ্যটি দিয়েছেন, যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেটি কার্যকর করা হলে আমেরিকায় বর্তমানে যে 42 মিলিয়ন মানুষ এই স্ন্যাপ কর্মসূচির উপর নির্ভরশীল, তাদের অনেকেই হয়তো ভবিষ্যতে আর সেই সুযোগটি পাবেন না। ফুড স্ট্যাম্প পাওয়ার সেই সুযোগটি তারা হয়তো পাবেন না, কারণ এটিকে অনেকটা সংকুচিত করে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। এবং এই পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার বিষয়টিকেও আরো কমিয়ে আনা হচ্ছে, অর্থাৎ যত কম লোককে এই ফুড স্ট্যাম্প দেওয়া যায়, এই স্ন্যাপ সুবিধা দেওয়া যায়, সেটাই হচ্ছে বর্তমানে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। যদিও তারা বলেছেন যে অতীতে এতে ব্যাপক পরিমাণ জালিয়াতি এবং দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমেরিকার কৃষকরা ভীষণ ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসনের উপরে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, আমেরিকায় উৎপাদিত বিভিন্ন শস্য এবং পণ্যের দাম
ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। এর কারণ বিদেশ থেকে যে সমস্ত পণ্য আমদানি করা হতো, শাকসবজি আমদানি করা হতো, সেগুলির উপর প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের কারণে সেগুলির মূল্য মূলত বৃদ্ধি পেয়েছে, যেগুলো বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু দেশের আভ্যন্তরীণ ভাবে যে সমস্ত পণ্য উৎপাদন করা হতো, যে সমস্ত সবজি, শাকসবজি এবং অন্যান্য ফলমূল উৎপাদন করা হতো, সেগুলোর সমস্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক না পাওয়ার কারণে। এবং এটির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের একটি নির্বাহী আদেশও চাই। এই আদেশটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে তারা অবৈধভাবে অবস্থান করছেন, যাদের বৈধভাবে বসবাসের অনুমতি নেই, তারা এতদিন ধরে আমেরিকান কৃষকদের যে সেবা এবং তাদের কাজে যে নিয়োজিত ছিলেন, যাদের কাজের মাধ্যমে আমেরিকান ফার্মার অর্থাৎ আমেরিকান কৃষকরা তাদের উৎপাদিত পণ্য আহ, বিভিন্ন স্টেটের মানুষের দরজায় পৌঁছাতে সক্ষম হতেন, কিংবা মাঠ থেকে তুলে এনে পাঠানোর প্রক্রিয়া করতে পারতেন বিভিন্ন স্টেটে, বিভিন্ন খামারে এবং বিভিন্ন বিপণী কেন্দ্রগুলোতে। সেই প্রক্রিয়াটি অলমোস্ট স্থগিত হয়ে গিয়েছে। তার কারণটা হচ্ছে একটি স্টাডিতে দেখা গিয়েছে 2023 সালে উইসকনসিনে এই গবেষণাটি চালানো হয়, এবং তাতে দেখাতে গিয়েছে যে যুক্তরাষ্ট্রের উইসকনসিন এলাকায় যে শস্য খামারগুলো রয়েছে, সেই শস্য খামারগুলিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন, তাদের 70% যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন। যদিও ট্রাম্প প্রশাসন অতীতের যে বাইডেন কিংবা তার আগের যে প্রশাসন ছিল, সেই প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের কৃষকদের কৃষি প্রতিষ্ঠানের মালিকদের একটি সুযোগ ছিল অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়ে আসার পার্শ্ববর্তী দেশগুলো থেকে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই বিষয়ে, সেই শ্রমিক আনা, যেটা H-2A ভিসার মাধ্যমে আনা হতো, এই ভিসা প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ এনে সেটিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া গ্রহণ করায় সেই H-2A ভিসা ক্যাটাগরিতেও শ্রমিক আনা অনেকদিন ধরে স্থগিত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কৃষকরা পড়েছেন মহা সমস্যায়। তাদের খেতে মাঠে উৎপাদিত পণ্য মাঠেই পড়ে রয়েছে, এবং এই দুর্দশাটি ইতিমধ্যেই তারা তীব্রভাবে অনুভব করতে শুরু করেছেন। স্থানীয় আইন প্রণেতাদের শরণাপন্ন হয়েছেন, এবং আইন প্রণেতারা যদিও অনেকটা অসহায়। তার কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি কম্প্রিহেন্সিভ মিগ্রেশন বিল পাশ করার ব্যাপারটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়তে। এবং যুক্তরাষ্ট্রের কৃষকরা, যুক্তরাষ্ট্রের খামার মালিকরা আহ, জর্জরিত থাকলেও শ্রমিক সংকটের কারণে এটির আশু কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। এবং এর ফলে যুক্তরাষ্ট্রে আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যের দামও স্থানীয় বাজারগুলোতে কয়েক গুণ বেড়ে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। তার কারণ স্থানীয়ভাবে যে সমস্ত ফলমূল এবং শাকসবজি উৎপাদিত হয়, তার একটা বড় অংশই মাঠে নষ্ট হয়ে যাচ্ছে শ্রমিক সংকটের কারণে। সেগুলো বাজারে এবং বিপণী কেন্দ্র এবং বিভিন্ন চেইন স্টোরে পাঠানো সম্ভব হচ্ছে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আহ, এবার জোহরান মামদানি নিউ ইয়র্কের পরবর্তী মেয়র, তিনি আজকে জানিয়েছেন যে নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা টিস তার অনুরোধে তার পদে বহাল থাকতে সম্মত হয়েছেন। যদিও জেসিকা টিস জানিয়েছেন একাধিকবার এর আগে যে মেয়র মামদানির কিছু কিছু পলিসি, কিছু কিছু নীতিমালার সাথে তার কিছুটা দ্বিমত থাকলো, তিনি মনে করেন যে মেয়র হিসাবে জোহরান মামদানির বৃহত্তর যে কর্মসূচিগুলি রয়েছে নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে, সেগুলির সাথে তিনি সম্পৃক্ত থাকতেই পারেন। এবং সেই আজকে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে মেয়র জোহরান মামদানি তার সাথে একাধিকবার বৈঠক করেছেন, এবং বৈঠকের ফলে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে না, মেয়র জোহরান মামদানির প্রশাসনে তার দায়িত্ব পালন সম্ভব, এবং তিনি সেটি করতেও চান। এবং এমনকি এই প্রসঙ্গে তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাওয়াটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, এবং সেই অর্জনটি আমি আহ অব্যাহত রাখতে চাই মেয়র জোহরান মামদানির নেতৃত্বে। এবং জোহরান মামদানি অবশ্য সেই সাংবাদিক সম্মেলনে ভূয়সী প্রশংসা করেছেন পুলিশ কমিশনার, যিনি যাকে প্রথম পুলিশ কমিশনার দায়িত্ব প্রদান করেছিলেন বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। এবং জোহরান মামদানি কিছু তথ্য উল্লেখ করে, কিছু পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যেটাকে আমরা বলি, সেটা উল্লেখ করে মেয়র
অ্যাডামসের অধীনে পুলিশ কমিশনারের দায়িত্ব পালনকারী জেসিকা টিসের নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভূমিকার প্রশংসা করেছেন এবং এটাও তিনি স্পষ্ট করে বলেছেন যে পুলিশ কমিশনার জেসিকা টিসের নেতৃত্বে নিউ ইয়র্ক সিটিতে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলার উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে, ব্যাপক ভূমিকা রেখেছে এবং জোহরান মামদানি মেয়র হিসাবে চান যে পুলিশ কমিশনার জেসিকা টিস এই ভূমিকাটি অক্ষুণ্ণ রাখবেন এবং তিনি তাকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। এবং এই বিষয়টি অবশ্য আহ আগে ভাগেই মেয়র নির্বাচিত হওয়ার আগেও জোহরান মামদানি বলেছিলেন যে তিনি জেসিকা টিসকে তার দায়িত্ব পালনে অব্যাহত রাখার সুযোগ দিতে চান। তবে মেয়র নির্বাচিত হওয়ার পরই তাদের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে মোহাম্মদ ভাই যিনি মেয়র এরিক অ্যাডামসের মুসলিম কমিটির সাথে লিয়াজন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মোহাম্মদ ভাই 41 বছর বয়স্ক। আহ, তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, অবশ্য তিনি নিজের দোষ নিজেই স্বীকার করেছেন যে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী তহবিলে অবৈধ পন্থা অবলম্বন করে তিনি কিছুটা অর্থের যোগান দিয়েছিলেন, অর্থ সংগ্রহের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। স্ট্র ভোট যেটাকে আমরা বলি, সেই ডোনেশনের মাধ্যমে, ভোট নয় ঠিক, স্টক ডোনেশনের মাধ্যমে। এবং তার সেই অপরাধের কথা তিনি আদালতে স্বীকার করায় আদালত তাকে লঘুদণ্ড দিয়েছে, কোনো কারাদণ্ড তাকে দেয়নি, তাকে কোনো জেলও কাটতে হবে না। মোহাম্মদ ভাইকে তিনি 3 বছরের প্রবেশন পেয়েছেন, তার মধ্যে 1 বছর তাকে তার নিজ বাড়িতে অন্তরীণ থাকতে হবে। তবে তার রায় প্রদান করতে গিয়ে বিচারক বলেছেন যিনি এই এই ঘটনার জন্য মূলত বড় অংশে দায়ী তাকেই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমা করে দিয়েছেন, কিংবা তিনি প্রেসিডেন্ট ট্রাম্প থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থাটি করতে পেরেছেন। অতএব সেক্ষেত্রে একজন সেকেন্ডারি অপরাধীকে এত কঠিন শাস্তি দেওয়ার কোনো অর্থ হয় না। সেই জন্যই তিনি তাকে লঘুদণ্ড দিয়েছেন মোহাম্মদ ভাইকে। 41 বছর মোহাম্মদ ভাই মুসলিম কমিটির সাথে মেয়র এরিক অ্যাডামসের লিয়াজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানির বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছেন বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে পার্কল্যান্ড বলে যে এলাকাটি মিডটাউন ম্যানহাটনের এলাকায়, যেখানে অ্যাফোর্ডেবল হাউস নির্মাণ করার প্রথম পরিকল্পনা মেয়র এরিক অ্যাডামসই গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে সরে গিয়ে অন্য একটি স্থানে এই অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্ট নির্মাণ করার পরিকল্পনা তার কর্মকর্তারা গ্রহণ করেছেন। এবং যদিও মেয়র নির্বাচনে জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরে অ্যাফোর্ডেবল গৃহ সংস্থানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং তার সেই কর্মসূচি যাতে সেইভাবে সাফল্যের মুখ না দেখে, মূলত তার সেই তারই কারণে মেয়র এরিক অ্যাডামস জোহরান মামদানের নির্বাচিত হওয়ার দিন কয়েক পরেই সেই পার্কল্যান্ড এলাকা, যেখানে অ্যাফোর্ডেবল হাউস নির্মাণের জন্য একটি সংস্থা কাজকর্ম শুরু করে দিয়েছিল অনেকটা, সেটিকে তিনি পার্কল্যান্ড হিসাবে ঘোষণা দেন যাতে সেখানে আর কোনো অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণ করা সম্ভব না হয়। তবে সেই এলাকায় যারা অ্যাফোর্ডেবল হাউস নির্মাণ করার দায়িত্ব পেয়েছিলেন তারাই আজকে মেয়র এরিক অ্যাডামস প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালতে। এবং এই মামলা এলিজাবেথ স্ট্রিট গার্ডেন হিসাবে পরিচিত সেই এলাকাটির যারা ডেভেলপার হিসাবে কাজ করা শুরু করেছিলেন, তারা 123টি ইউনিটের অ্যাফোর্ডেবল হাউজিং, যেটা সিনিয়র নিউ ইয়র্কবাসীদের জন্য নির্ধারণ করা হবে, আর সেটি নির্মাণ করা যারা দায়িত্ব পেয়েছিলেন তারাই এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালতে। এবং সেই মামলার কারণে এই বিষয়টি এখন আদালতের দোরগোড়ায়। তবে মেয়র এরিক অ্যাডামস এর যে সিদ্ধান্ত, সেটিকে অবশ্য নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিনেট প্রস্তাব পাশ করে সেটিকে পরিবর্তনও করতে পারে আদালতের মাধ্যমে। আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যে কথাটি বললেন, এক মিনিটে জানতে চাই যে এই যে আপনার ফুড স্ট্যাম্পের যে বিষয়টি, এটা আমাদের কমিউনিটির উপর কি ধরনের এফেক্ট করবে? ব্যাপক ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। যেমন তার কারণটা হচ্ছে যে এটি অবশ্য বিগ বিউটিফুল বিলে ছিল যে ওয়ার্ক, কাজ করাটা ম্যান্ডেটরি করতে হবে, যারা সক্ষম সবল তাদের কাজ করা, এবং এটি তাদেরকে প্রমাণ করতে হবে। অবশ্য যদি তারা
লেখাপড়ায় থাকে কিংবা কোনো ভলান্টারি কাজের সাথে সংযুক্ত থাকে, সেক্ষেত্রে এটি ওয়েভারের একটি ব্যাপার রয়েছে যদিও। আর দ্বিতীয় যেটি হচ্ছে যে প্রতি বছরই আপনি এটির আবেদন করতে হবে নবায়নের জন্য, এটি একটি ব্যাপার। এখন যেটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি যেটি বলেছেন ব্রুক, তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যবস্থা এটি মঞ্জুর করা হয় স্ন্যাপ বেনিফিটটি, সেই মঞ্জুর করার ব্যবস্থাটি তারা পাল্টিয়ে ফেলতে চান। যদিও তিনি কোনো রূপরেখা ব্যাখ্যা করেননি, তবে কিভাবে, কোন ধরনের কোন পর্যায়ে তারা সেটি পরিবর্তন করবেন, তারা বলছেন যে নতুন ভাবে রিকনস্ট্রাকশন করতে চান, অর্থাৎ বর্তমানে যেটি আছে সেটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন ভাবে এই প্রক্রিয়া নির্ধারণ করবেন। স্ন্যাপ বেনিফিট কারা পেতে পারেন, কারা পাবেন, তারা অব্যাহত ভাবে পাবেন এই বিষয়গুলো। অতএব আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করে। এই ফুড স্ট্যাম্পের উপর ট্রাম্পের হঠাৎ করে তো মানে আপনার গুসা হওয়ার কারণ কি? ফুড স্ট্যাম্প তো ইজ এ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং এটা হিউম্যান রাইটস, যে আমি অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সরকারের দায়িত্ব এটা, রাইট? সো যেখানে গরিবরা আপনার সামান্য হয়তো সারা মাসে পায় $200 বা $300, একটু গ্রোসারি করে একটু তেল কিনে মাছ কিনে, এটার উপর নিয়ে তো আক্রোশ, তার তো আক্রোশের কারণ কি? আমার ধারণা দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যারা ফুড স্ট্যাম্প অনেক জালিয়াতি হয়েছে অতীতে, সেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেও সেটি এসেছে নিউজ পেপারে, ব্যাপক জালিয়াতি হচ্ছে এবং এটা একেবারে অস্বীকার করার উপায় নাই। হয়তো বড় পার্সেন্টেজ না জালিয়াতি হচ্ছে, তবে জালিয়াতি হচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে এই ফুড স্ট্যাম্প জিনিসটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে স্মল বিজনেসকে, বিশেষ করে গ্রোসারি এবং ফুড বিজনেস যেগুলি স্মল পর্যায়ের বিজনেস, সেগুলো লাইফ লাইন বলা যায়, জীবনী শক্তি বলা যায় অনেকটা, অনেক ক্ষেত্রে। এবং এই 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 স্মল বিজনেসে যারা আছেন তারা রিপাবলিকান পার্টির ডোনারও না, সমর্থকও না, ভোটার। তাদেরকে কোনোভাবে আর্থিকভাবে একটু শাস্তি দেওয়া যায় কিনা, এটা এই প্রশাসনের, রিপাবলিকান প্রশাসনের লক্ষ্য থাকতেই পারে। আসলে যে সেটি বলার সুযোগ নেই, থাকতেই পারে, সেটাই আমি বললাম। সো সো আমাদের যে ছোট যে গ্রোসারি স্টোরগুলো আছে বা অন্যান্য ছোট ছোট বিজনেস যেগুলো আপনার এই ফুড স্ট্যাম্প বা কার্ড যারা ইউজ করেন, এদের জন্য তো খুব বড় ধরনের একটা বিজনেসে ধস নামতে পারে এটাতে, বিকজ নভেম্বর মাসে এটি নেমেছে অনেকের, এবং এটি অনেক স্মল বিজনেসের মানে অনেকে সামাল দিতে পেরেছে, অনেকে আশায় ছিলেন। এখনো অনেকেই ফুড স্ট্যাম্প, নভেম্বর মাসের ফুড স্ট্যাম্পের যে অর্থ অনেকের অ্যাকাউন্টে জমা হওয়ার কথা সেটি এখনো পুরোপুরি জমা হয়নি অনেকেরও। অতএব আপনারা লক্ষ্য করবেন যে অনেকেই আমাকে বলেছেন বাংলাদেশি গ্রোসারি মালিকরা যে কোনো মাসের প্রথম 7 থেকে 10 দিন তারা খুব ব্যস্ত থাকেন এবং তাদের কেনাকে বেচার একটা বড় অংশই আসে এই টিবিটি ফুড স্ট্যাম্প থেকে। তো সেটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ছিল না শাটডাউনের কারণে, এবং সেটি তাদের ব্যবসায় যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। আজকে আমি গিয়েছিলাম একটি আপনার একজন থেরাপিস্টের অফিসে, এবং থেরাপিস্ট বললেন যে তারা তাদের 4টা অফিস ছিল, আমাদের বাংলাদেশি থেরাপিস্ট, তাদের 4টা অফিসে অনেক স্টাফকে তারা বাধ্য হচ্ছেন মানে লে অফ করতে, বিকজ গত মে মাস থেকে না জুন মাস থেকে একদিকে হলো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি তারা অটোমেটিক বই পেয়ে তাদের ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, এটার যে অ্যাভেলেবিলিটি ছিল এটা কমিয়ে দিয়েছে, যার কারণে যে আগে একবার থেরাপি নিত তাকে 2বার থেরাপি নিত মাসে, এখন তাকে একবার করতে হচ্ছে। সো একবার করে মানে দে আর গেটিং লেস মানি, অ্যান্ড দি স্টাফ, তাদের যে আগের যে সাইজের স্টাফ ছিল এই সাইজের স্টাফকে দে ক্যানট ফিড দেম, সো অনেককে লে অফ করতে হচ্ছে এই বিগ বাজেটের প্রভাবের কারণে। পাশাপাশি আরেকটা সুখবর আমি দিতে চাইছিলাম, সময়ের জন্য দিতে পারিনি, যেহেতু সময় হলো এখন দিচ্ছি। সেটা হচ্ছে নিউ ইয়র্কের বাজারে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আনা সবজির দাম কমতে শুরু করেছে। টমেটো ইতিমধ্যেই 79 সেন্টে চলে এসেছে, যেটি 149, 199, 249 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটি দাম কমতে শুরু করেছে, কারণ কানাডা এবং মেক্সিকো থেকে মূলত টমেটো এসে থাকে। আমেরিকাতে হোম গ্রোন টমেটো খুবই কম। অন্যান্য জিনিসপত্রের দাম আমি লক্ষ্য করেছি তুলনামূলকভাবে কমতে শুরু করেছে, তবে কিছু কিছু বাঙালি স্টোরে এখনো পুরনো দামই রয়ে গেছে। বিকজ ওই যে উনি যে শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন, বিকজ তার বুটের বাজারে এই যে কয়েকদিন আগে যে বুট হলো না, এই বুটে তো জনগণ ভালো একটা ধাক্কা দিয়েছে ওনাকে, সো উনি এটা এখন
সমস্যা। আবার নাজমুল ভাই বলতেছেন যে কিছু গ্রসারি আমাদের স্বদেশী, ওনারা বাজারে দাম কমলে ওনারা কমাইতেছেন না। আবার ফুড স্ট্যাম্পের মানে যথেচ্ছ ব্যবহারের কারণে এই সমস্ত গ্রসারিতে কোনো অনিয়ম হয় কিনা, ফুড স্ট্যাম্পের কার্ডটা সঠিক ব্যবহার হয় কিনা, যে সমস্ত জিনিস কেনার জন্য এটা দেওয়া হয়। আপনারা বিলিয়ন্স অফ ডলার যুদ্ধের মধ্যে ব্যয় করেন, আর এই দেশের মানুষ ভাত খাওয়ার জন্য 200 টাকা আর 150 টাকা, এটা নিয়ে তাইলে এটা নিয়ে কোনো রেগুলেশন থাকবে না, কোনো নিয়ম থাকবে না। আচ্ছা, তাইলে এই সমস্ত নিয়ম করে উঠে যাও, বলা হোক সবাইকে মানে আবেদন না করা, এই আবেদন করার কৌশলটা বাদ দেন, যে সবাইকে নিজ দায়িত্বে আমরা ফুড স্ট্যাম্প পৌঁছে দিব, তাইলে তো হয়। এটা একটা দাবি হইতে পারে। যে সিস্টেম আছে এই সিস্টেমে আপনি হার্ডশিপ আনবেন কেন? হার্ডশিপ আনার দরকার তো না। এটা ইউনাইটেড স্টেটের মতো বাস ভাড়া ফ্রি করে, জি আপনি বাস ভাড়া ফ্রি করে দেওয়া যায়, খাবারও ফ্রি করে দেন। আপনি জানেন 30 না এখানে আপনাদের তো কিছু নাই যে বাস ভাড়াও ফ্রি করতেছি আমরা, আমরা একটা আয়ের মানুষকে খাবার ফ্রি দেবো, আমরা খাবার পৌঁছে দেবো, এই জন্য কর্মসূচি দেওয়া যেতে পারে। এই দেশে এই ইউনাইটেড স্টেটে কত মিলিয়ন শিশু রাত্রে অর্ধাহার এবং পেটে ক্ষুধা নিয়ে ঘুমায়, এটা তো জানেন আপনি, রাইট? কেন? খুব জানি, কিন্তু এটা আপনাকে পারমিশন দেয় না যে আপনি অনিয়ম করবেন। অন্যান্য বিভিন্ন খাতে, আপনার যে খাতে প্রয়োজন নাই মানুষ হত্যার কাজে, সেখানে এই দেশে শিশুরা না খেয়ে ঘুমাবে কেন? অবশ্যই ভুগবে কেন? অবশ্যই অবশ্যই এটা নিয়ে আমরা চিন্তা করা উচিত। আমরা মনে করি এই সমস্ত মানুষকে সরকারের দায়িত্বে, বা যে সমস্ত সিটি ডেমোক্রেটরা এখন জয়লাভ করতেছেন, এই যে ইবিটি কার্ড, শর্ত পূরণ করা, না না ইবিটি কার্ড আবেদন ছাড়াই পৌঁছে দেওয়া দরকার। হ্যাঁ, এটা আপনি অন্যভাবে কথা বলছেন, আবেদন ছাড়া এটা ভালো হয়। জি, বাট আবেদনের মধ্যে আপনি যদি এমন অবস্থা করেন যে বই আবেদন করবে না কেউ, বিকজ আপনি 50,000 শর্ত ঢুকে দিলেন এর মধ্যে, মানুষ মাসে দিবেনই তাহলে $200 বা $250। এটার জন্য আপনি এই যে নাজমুল সাহেব একটু আগে বলছেন যে দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টার্গেটিং দি স্মল বিজনেস, বিকজ দি স্মল বিজনেস দে ডোন্ট পে দেম, তারা কোনো পয়সা পায় না এখান থেকে, রাইট? তারা চারটে স্মল বিজনেসে আমাদের বাঙালি টাঙ্গালি গ্রোসারি টোসারি যেগুলো আছে এগুলো যাতে আস্তে আস্তে শুকিয়ে যায়, শেষ উঠে যাবে এখানে। স্মল বিজনেসটা বিকশিত হচ্ছে, এই ধরনের তথ্য তো আছে এবং এটা চাঞ্চল্য বিরাজ করতেছে। সাহাব ভাই, আমি শুনতে পাচ্ছি না। জি, দ্য উইক অ্যান্ড স্ন্যাপ। এখন স্মল বিজনেস কিন্তু ওইভাবে আর বিজনেসটা পাচ্ছে না, কসকো নিচ্ছে, বুঝছেন? এটা রাজনীতিতে এটাকে ব্যবহার করতে ওনারা আনন্দ পান। স্মল বিজনেস কে খাওয়ার জন্য রেস্ট্রিকশন করা উচিত আমার মতে আর কি। আচ্ছা, আমার মনে হয় যে এটা জি, ধন্যবাদ স্যার। আমরা এটা সাধারণ এটা ইনভেস্টিগেট বিফোর দিস গিভিং, দে শুড চেক how much their total income, whether they have any other extra income, whether they own a house or not. As a lots of people has a house, couple of house, they are still getting Medicaid, which is not right. As because they collect the cash. জি, এগুলো তাই সব শুনতেছেন। ইব্রাহিম জি, এগুলো এখন অন্য প্রসঙ্গ, জি কি বললেন? এখন আপনি লং আইল্যান্ডে বাড়ি কিনে আপনি যদি নিউ ইয়র্ক না সেটা ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। লং আইল্যান্ডে বাড়ি কিনে কে কি করছে দরকার ইনভেস্টিগেশন করে তাকে জেলে নেন, ওইটা অসুবিধা নাই। বাট আপনি একজনের জন্য পুরো সমাজকে আপনি বিপদে ফেলবেন, এটা তো উচিত না। এটা তো আমরা পুরো সমাজ, আমরা একজনই তো পুরো সমাজকে নষ্ট করতেছি। যাকে ওকে ধরেন, তার বিচার করেন, তাকে জেলে নেন, পুরো সমাজটা তো ইনভেস্টিগেট হবে। আমার কথা তো সেইটা, আমরা যে করতেছে তারই তো এটা করা উচিত না। আমি লং আইল্যান্ডে যে করতেছে তার করা উচিত না, তাকে টার্গেট করেন, তাকে ধরেন, তাকে তার বিচার করেন, তাকে অ্যারেস্ট করেন। এই জন্য সাধারণ মানুষ যাদের এই আপনার এইগুলো করার সময় নাই, সে রাত্রে ঘুমানোর আগে পরের দিনের চিন্তা করতে হয় যে আমি কালকে কি খাবো ঘুম থেকে উঠে, তারা আপনি বিপদে ফেলবেন, এটা কেমন কথা? থ্যাংক ইউ সো মাচ। বাট এনিওয়ে, এটা নিয়ে আর ঝগড়া করবো না এখন। মাউন্ট আপনার কাছে যাই। জি, জিয়া ভাই কিছু বলতে চাচ্ছেন? না,
ওকে, যে ভাই আপনার কাছে আসি একটু এক মিনিট। অন ভাই, আপনি হচ্ছে 7th গ্রেড থেকে এই যে কলেজে ভর্তির যে ব্যাপার, যেটা এটা তো প্রিপারেশন প্রয়োজন, হোয়াট আমাদের কি ধরনের প্রিপারেশন দরকার অভিভাবকদের, স্টুডেন্টদের? I mean, কলেজের প্রিপারেশন বা কলেজ অ্যাডমিশনটা হচ্ছে আপনার 12th গ্রেড থেকে। হ্যাঁ, এটা স্পেশালাইজেশন। সো যে কলেজের যে অ্যাডমিশনটা, হ্যাঁ আমার ছেলে এখন 12th গ্রেডে পড়ে, অনেকের বাচ্চারা হয়তো 12th গ্রেডে পড়ে এই মুহূর্তে। সো তাদের এখন কলেজ অ্যাডমিশনের তাদের এসে রাইটিং, তাদের ফাফসা ফেডারেল ফ্রি অ্যাডমিশন ফর দ্য ফেডারেল এইড যেটা ফাফসা, সেটা ফিল আপ করতে হচ্ছে, কলেজের সাপ্লিমেন্টারি এসে সাবমিট করতে হচ্ছে। সো দিস দ্য লট অফ থিংস। যেমন কিউনির আমাদের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের যে কলেজগুলো আছে 17টা, সেখানকার কলেজের অ্যাপ্লিকেশন ইজ ডিউ by day after tomorrow, free, if you submit your application. So there's a lot of things for the senior students, not only New York City, around the country. This is a very difficult time that their application should be done by end of December or first week of January for a few colleges. But let's say most of the colleges, they're done by December. So তাদের কিন্তু অনেক কাজ এখন তাদেরকে সিলেক্ট করতে হবে যে what are the colleges they have to apply, সেখানকার রিকোয়ারমেন্টে কি। অনেক সময় কলেজে তাদের সাপ্লিমেন্টারি এসে দরকার আছে। সো এবং সাপ্লিমেন্টারির জন্য যদিও অল্প অল্প, এটা পুরো একটা এসে না, কিন্তু এটাও কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি সাবমিট করতে হবে। সো এই ব্যাপারে প্যারেন্টসরা এবং যেসব প্যারেন্টসরা শুড বি ভেরি কনসার্ন, তার কারণ আপনার বাচ্চা কোন মেজর নিয়ে পড়বে, কোন ইউনিভার্সিটিতে যাবে, কোথায়, সেখানকার কস্ট কেমন আছে, এগুলো কিন্তু এখন থেকেই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। না হলে দেখবেন যে আপনার কলেজের admission সাবমিট করার পরে দেন দে ক্যান গেট দ্য রেজাল্ট বাই মার্চ, এবং তখন তারা ডিসাইড করবে যে কোনটাতে ভালো, বেশি স্কলারশিপ দিচ্ছে, কোনটায় ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজটা ভালো। সো এগুলো দেখে শুনে তারপর ডিসাইড করতে হবে যে আপনার বাচ্চাকে আপনি কোথায় পাঠাবেন। সো আর আপনি যেটা বলতেছিলেন 7th গ্রেডের সোর্স আপনার স্পেশালাইজড হাই স্কুল, স্পেশালি নিউ ইয়র্ক সিটির ব্যাপারে, আমরা জানি যে অনেক প্যারেন্টসরা লাস্ট মোমেন্টে ফিল করে যে গত সপ্তাহে যেমন স্পেশালিস্ট হাই স্কুলের পরীক্ষা হয়ে গেল, যখন বাচ্চারা 8-এ উঠে তখন তারা কিন্তু আর মাত্র সময় থাকে 1 থেকে 2 মাস। আই নো ইটস ভেরি কম্পিটিটিভ, এবং lot of Jewish kids, lot of white kids also get into those specialized high school along with a lot of Asian kids. So সেখানে চান্স পেতে অবশ্যই আমাদের বাচ্চাদেরকে আরো সিরিয়াসলি লেখাপড়া করতে হবে। স্পেশালি ইংলিশে উই আর ওয়ে বিহাইন্ড কম্পেয়ারিং টু দ্য রেস্ট অফ দ্য আদার ethnicity. So এটা লাস্ট মোমেন্ট ওয়েট করলে হবে না। সো আমাদের we have to think ahead of the time. যারা এখন স্পেশাল 7th গ্রেডে আছে, এখন থেকে তাদের এ ব্যাপারে খোঁজখবর রাখতে হবে, লেখাপড়া করতে হবে, ম্যাটেরিয়াল জোগাড় করতে হবে, এবং সেখানে সিরিয়াসলি লেখাপড়া করতে হবে ফর নেক্সট ইয়ার স্পেশালাইজড হাই স্কুল এক্সাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমার মনে হয় যে অভিভাবকদের দায়িত্ব কি এক্ষেত্রে, খুব সংক্ষেপে যে শুনতে পারি? অভিভাবকরা তার বাচ্চাদের সঙ্গে বসবে যে সে কোন কোন কলেজে অ্যাপ্লাই করতেছে, কেন করতেছে, এবং কোন মেজরটা সে করতে যাচ্ছে। সেই মেজর গুলো কি, কেউ যদি ফাইন্যান্স বা বিজনেস পড়তে চায় যেমন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে বারোকে, এটা ভালো। কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় যেমন সিটি কলেজ ভালো। কেউ যদি কম্পিউটার সায়েন্স পড়তে চায় কুইন্স কলেজ। সো প্রত্যেকটা মেজরের জন্য যেমন একটা ইউনিভার্সিটি মানে স্পেশালাইজ থাকে বিসাইড আইভি লিগ। যদি আপনার বাচ্চা এখন আইভি লিগে পড়তে চায়, MIT বা অন্য কোনো কার্নেগি মেলন বলেন বা ইউপেন বলেন, যেসব টপ ইউনিভার্সিটি আছে, বা তারপরে টপ 10 ইউনিভার্সিটি কোথায় আছে, সেখানে চান্স পেতে গেলে সেখানকার জিপিএ গুলো কেমন হতে হবে, SAT স্কোর কেমন হতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন থাকতে হবে। সো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো ফ্যাক্টর। এটা শুধু জিপিএ 98 পেলেই কিন্তু বাংলাদেশি স্টাইল এটা হবে না, আপনাকে অন্য অলরাউন্ডার হতে হবে। তারপরে আপনার প্যারেন্টসের ইনকাম দেখতে হবে। প্যারেন্টসের ইনকাম যদি মোর দ্যান 100,000 হয়, তখন অনেক সময় কিন্তু অনেকে স্কলারশিপ পায় না বা ফাইন্যান্সিয়াল এইড পায় না, তখন ইউ হ্যাভ টু পে ফ্রম ইউর পকেট। তো এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে আগের থেকেই প্ল্যান করতে হবে। এখানে ফ্রি ক্যালকুলেশনের একটা সিস্টেম থেকে প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটিতে, যে ওখানে যদি আপনার পাস্ট ইয়ারের ইনকাম ইনফরমেশন দেন, আপনার অ্যাসেটের ইনফরমেশন দেন, তখন ওরা অটোমেটিক্যালি বলতে পারে ইউ হ্যাভ টু পে দিস অ্যামাউন্ট অফ মানি ফ্রম ইউর পকেট, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি ইউর কিডস কুড গেট অ্যাজ এ স্কলারশিপ অর এইড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, ইটস এ গুড টিপস এন্ড গুড ইনফরমেশন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, আমাদের জিয়া ভাই অনেকদিন পরে জয়েন করেছেন, ওনার সাথে একটু কথা বলি আমরা। জিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ এন্ড ওয়েলকাম। আপনাকে দেখলে আমরা অনেক আনন্দিত হয়ে উৎসাহ পাই। সো আপনাকে প্রথমে একটু জেনে নিই আগে, যেহেতু আপনাকে পেয়েছি, লোক কিন্তু হাজার হাজার লোক কিন্তু ফ্লুতে মারা যান। এটা আমরা কোভিড দিয়ে খালি চিন্তা করি, ফ্লুতে কিন্তু অনেকে মারা যান, বেসিক্যালি যারা লাং কম্প্রোমাইজ, ইমিউন সিস্টেম আর এক বাড়িতে যেখানে প্যারেন্টসরা থাকেন, গ্র্যান্ড প্যারেন্টস থাকেন, সেখানে একজন আরেকজনকে ফ্লু দিয়ে দেয়। আমি ইয়াংরা কিছু না হতে পারে, তো সেজন্য বলা উচিত ফ্লু হওয়ার আগে
ঠেকানো, ভ্যাকসিন ইজ ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে ভ্যাকসিন নেওয়া না হয় আর ফ্লু হয়ে যায়, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট খুব বেশি করে হাইড্রেট করতে হবে। তার মধ্যে যেগুলো সিমটোমেটিক, প্যারাসিটামল, তার মধ্যে অনেক সময় নাকের মধ্যে ইয়ে হচ্ছে, খুব সর্দি কাশি হচ্ছে, সেটার জন্য নেজেল স্প্রে আছে, খুব হেল্পফুল হয়। তো এগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। তবে ইয়েটা আর ফ্লুর এমনি ফ্লুর ইয়েও আছে, ফ্লুর জন্য ওষুধও আছে, ভাইরাল অ্যান্টিভাইরালও আছে, কিন্তু ভ্যাকসিনটা দরকার এবং মাস্ক দরকার। এই সময় মাস্ক পরা দরকার, কারণ কোভিড এর সময় আমরা দেখছিলাম এত মাস্ক সবাই পড়ছে যে ফ্লুই হয় না কোভিড এর সময়। তো পরে আমরা বলে গেছি ফ্লুটা কিন্তু বেশ ঝামেলা করে। থ্যাংক ইউ সো মাচ। জিয়া ভাই, আমি আর একটা ইনফরমেশন দিতে চাই এই প্রসঙ্গে। কোভিড এর সময় যে আমরা অনেকে বলেছিলাম যে একই সাথে জিঙ্ক এবং ভিটামিন সি, ডি ব্যাপারটা ডেইলি বেসিসে নেওয়ার জন্য তারা অনেকেই শুরু করেছে, এবং আমি অনেকের সাথে যোগাযোগ রাখি। তারা বলেছে আমাদের ছোটখাটো অসুখ বিসুখ এখন আর তেমন হয় না, ইনক্লুডিং ফ্লু। না, এটা ট্রু যে জিঙ্ক, ভিটামিন সি এগুলো কিন্তু হেল্প করে। তো ওইগুলো মানে এভরিডে বেশি করে ভিটামিন সি খেলে আবার কিডনি স্টোন হবে। জিঙ্কে একটু সাইড এফেক্ট আছে, তবে ফ্লু সিজনে এগুলো খেতে পারে, এগুলো খাওয়া দরকার। আমরা জানি এগুলো কাজ হয়, কারণ সবার না হলেও অনেকেরই কাজ হয়। সো এই সিজনে আপনার কমলা তো আপনি জানেন খুব ফ্রেশ কমলা পাওয়া যায়, রাইট? কমলাতে তো অনেক ভিটামিন সি আছে। একটা করে ডেইলি যদি কমলা খাওয়া যায়, তাইলে কি আপনি মনে করেন যে ভিটামিন সি উই ক্যান গেট ন্যাচারাল সোর্স থেকে অনেক মোটামুটি এনাফ ভিটামিন সি পাওয়া যাবে? ভিটামিন সির জন্য নিশ্চয়ই পাওয়া যায়। ভিটামিন সি তো একলা শুধু না হেল্প করবে না, বাট ভিটামিন সি ওয়ান অফ দ্য থিং। তবে হ্যাঁ, ট্যাবলেট খাওয়া থেকে যদি খাবারের মধ্যে দিয়ে ভিটামিন গুলো খাওয়া যায় বা ক্যালসিয়াম খাওয়া যায়, এগুলো দেখা গেছে বেটার দেন ট্যাবলেট খাওয়া আর কি। যেমন মিল্ক, দুধটা ক্যালসিয়াম দুধের মধ্যে খাওয়া যেরকম ইমপ্রুভ হবে, সেরকম ক্যালসিয়াম ট্যাবলেট অতটা হয় না আর কি। তো অরেঞ্জ ইজ ওকে, অরেঞ্জ বা এই ধরনের ভিটামিন সি। দুধ আমরা ভয় পাই কেন? আপনার মানে সেব আর বলা হয় ফ্যাট বেশি, কোলেস্টেরল বেড়ে যাবে। কতটুকু দুধ আমরা, যদিও আমাদের হেলথ সেব আর আমার কোলেস্টেরল আছে বেশি, রাইট? বাট তারপরে আমি একটু দুধ খেতে চাই, একটু কতটুকু খেতে পারবো? সেটা তো কোলেস্ট্রল কেন অনেক কারণে দুধের ভয় থাকতে পারে, কিন্তু একটা লিমিটেড প্রত্যেকটা খাওয়া দরকার। এবং অনেক স্কিম মিল্ক পাওয়া যায় যেখানে ফ্যাট কম থাকে, সেগুলো খেতে পারেন। আমরা একদম যদি মনে করি খাওয়া যাবে না, প্রত্যেকটা জিনিসই সীমিত ভাবে খাওয়ার বা একটা দরকার আছে। না হলে ফুড কিন্তু আমাদের জীবনের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা এত বেশি রেস্ট্রিক্টেড করে মানুষ ভয় পেয়ে অনেক পেশেন্ট আছে পানি খায় না, তার হার্টের প্রবলেম, এটা খায় না ওটা খায় না, কিন্তু অনেক সময় দেখা গেছে এটা অতটা রেস্ট্রিক্টেড হওয়ার দরকার নাই, যতটুকু দরকার শুধু করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে জিয়াবার সাথে আলোচনা করবো যে বাংলাদেশে এই যে এত বিভেদ বিভক্তি স্বাধীনতার পর থেকে, এই বিভেদ বিভক্তি অবসান কিভাবে হতে পারে, একটি জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করার কি প্রক্রিয়া এবং কি পথে জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করা যায়, বাংলাদেশে বিভেদ বিভক্তি, মারামারি, হানাহানি, এটার অবসান হওয়ার কোনো পথ আছে কিনা, এই বিষয়টি আজকে জিয়াবার কাছে শুনবো একটু পরে। তার আগে আমরা হাসান ভাই আপনার কাছে একটু যাই যে জেফরি what is his name? Jeffrey Epstein, right? Jeffrey Epstein, জি ঠিক আছে। আমাদের ট্রাম্প সাহেবের ইদানিং খুব বেশি মানে আগ্রহ, কোন সময় উনি চাপা দিতে চান, কোন সময় দেখা যায় খুব বেশি আগ্রহ। এবং কয়েকদিন আগে জর্জিয়ার যে তার সবচেয়ে কট্টর সমর্থক কংগ্রেস ওমেন, তার সাথে যে মারামারি, সবই মনে হচ্ছে যে ডাল মে কুচ কালা হয়। আপনার কি মনে হয়? ভাই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ব্রেকিং নিউজটা আগে দেই, তা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব খানিকক্ষণ আগে জেফরি এপস্টেইন সংক্রান্ত বিলটি স্বাক্ষর করেছেন। নর্মালি উনি সবাই হাততালি দিতে পারেন এই ঘটনার জন্য, কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন এই ফাইল রিলিজ করার ব্যাপারে। উনি এটাকে হোক্স বলেছিলেন, উনি এটাকে বলেছিলেন যে ডেমোক্রেটদের ষড়যন্ত্র একটা। উনি বলেছিলেন যে তুমি রিপাবলিকান হও, তোমার এই নিয়ে মাথা খানোর কোনো প্রয়োজন নাই। তার সবচেয়ে কট্টর সমর্থক আপনি বললেন এমটিজি মানে মার্জরি টেইলর গ্রিন, তাকে তিনি ট্রেইটার বলেছেন, তার কাজকর্ম নাই, এইটার রিলিজ করার কথা বলছে। সেই বিলটি পাস হয়েছে। আপনারা জানেন 3জন রিপাবলিকান মহিলা
এবং একজন ডেমোক্রেটিক, চারজন রিপাবলিকান এবং একজন ডেমোক্রেটিক, রো খান্না, এই চারজনের বলবো আমি গত 3 মাস ধরে নিরন্তর চেষ্টার ফলটা হচ্ছে এই বিলটা পাস হওয়া। কেউ চায়নি, রিপাবলিকান পার্টির ভেতরে আমাদের স্পিকার জনসন সাহেব প্রবল আপত্তি করেছেন, রিলিজ করবেন না। ইনফ্যাক্ট তিনি এই কংগ্রেস প্রায় 50 দিন আটকে রেখেছিলেন অ্যারিজোনা থেকে পাশ করা নতুন কংগ্রেস সদস্য গেরি ওয়ালকে তিনি শপথ দিতে দিচ্ছিলেন না, যাতে করে তিনি আসলেই এই প্রস্তাবটি উত্থাপন করা হবে, কারণ এনাফ সিগনেচার তখন হবে এই বিলের পক্ষে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার সমর্থকদের স্পষ্ট করে বলেছিলেন যে এদিকে যেও না, এটার কোনো মানে নেই। কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে নেই উনি কথা কেন বলছেন। তার কারণ গত সপ্তাহে আগে থেকে জানি আমরা, এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের বন্ধুত্ব নতুন নয়, পুরনো। এই বন্ধুত্ব ট্রাম্প সাহেব নিজেই বলেছেন, সেটা অনেক আগের কথা অবশ্য। এবং তিনি কথা বলেছেন যে এপস্টিনকে তিনি তার মার-আ-লাগো থেকে বের করে দিয়েছিলেন, কারণ মার-আ-লাগোতে স্পাতে যে সমস্ত মেয়েরা কাজ করতো সে সমস্ত মেয়েদেরকে চুরি করে নিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে মানে পয়সা দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল এপস্টিন, এটা দাবি করেছেন। মূল কারণ ভিন্ন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, উনি বলেছেন। কিন্তু এটা কোয়াইট এস্টাবলিশ যে ডোনাল্ড ট্রাম্প এবং জেফরি এপস্টিন ঘনিষ্ঠ বন্ধু। এপস্টিন লোকটা কে একটু বলা ভালো, অনেকে জানেন না, আমরা বলছি এপস্টিন একজন পেডোফাইল। হোয়াট ইজ এ পেডোফাইল? যারা কম বয়সী ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, তাদের পেছনে গুড়গুড় করে। 14 বছর 15 বছরের মেয়েরা কাজ করতো এপস্টিনের স্পাতে, 14 বছর 15 মেয়েরা কাজ করতে। ওর একটা আইল্যান্ড আছে, সে আইল্যান্ডে শুধু এই কাজই হয়, বড় লোকরা সেখানে যায়। আমাদের বিল ক্লিন্টন সাহেব সেখানে গিয়েছিলেন, এখন জানতে পাচ্ছি আমরা ল্যারি সামার্স, হার্ভার্ডের প্রেসিডেন্ট, তিনিও গিয়েছিলেন, আরো অনেকে গিয়েছিলেন। ট্রাম্প সাহেব যাননি বলে দাবি উনি করেছেন, এবং আমরা জানি না সত্যি মিথ্যা, কিন্তু কোনো প্রমাণ পাইনি আমরা তিনি গেছেন বলে। ফলে বড় লোকদের একটা উৎসবের জায়গা ছিল অল্প বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে। পেডোফাইল, এই পেডোফাইল লোকটি 2008 সালে প্রথম কনভিক্টেড হন ফ্লোরিডাতে। তিনি কয়েক মাস জেলও খেটেছিলেন, 13 মাস বোধহয় জেল খেটেছিলেন। কিন্তু তখন ফ্লোরিডা অ্যাটর্নি জেনারেলের সাথে একটা চুক্তি হয়, বেশ সুইট হার্ট ডিল হয়, অ্যাকোস্টা সহজে ছেড়ে দেন তিনি। সেই অ্যাকোস্টা পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেবের অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। তো পরে 2019 সালে আবার এই কেসটা ওঠে এবং জেফরি এপস্টিন তাকে কনভিক্ট করা হয়। জেলে থাকার সময় অগাস্ট মাসে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যা করা হলেও কিন্তু তার ঘটনাটা শেষ হয়নি। তার কারণ যারা সার্ভাইভার্স, যারা ভিকটিম, তারা নিজেরাই এসে বলা শুরু করে কি হয়েছে। একটি অল্প বয়সী মেয়ে, ডুপ্রি বলে একটি মেয়ে, সে আত্মহত্যাও করে এই সমস্ত এই কারণে, এবং সেই কারণেই ব্যাপারটা এত সামনে চলে আসে। 10 দিন আগে ডেমোক্র্যাটরা তাদের কাছে থাকা কয়েকটি ইমেইল, জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ব্যাপারে কয়েকটি ইমেইল রিলিজ করে। একটি ইমেইলে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ডোনাল্ড ট্রাম্প সাহেব ওয়াজ ইন দ্য রুম উইথ দ্য গার্লস। যখন বাচ্চা মেয়েরা ছিল তখন ট্রাম্প সাহেব সেখানে ছিলেন। আর একটা কথা তিনি বলেছেন যে এই ঘরে ডোনাল্ড ট্রাম্প ওয়াজ দ্য ডগ দ্যাট ডিডন্ট বার্ক, মানে একমাত্র ট্রাম্পই কোনো কথাবার্তা বলেননি, কিন্তু তিনি ছিলেন। কেমন? ফলে এটা খুব হিউজ এম্বারাসমেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবের জন্য, প্রেসিডেন্টের জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্পই সেই ব্যক্তি যিনি নির্বাচনকালে নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেছেন, এপস্টিন ফাইলের কথা বলেছেন, এবং বিশেষ করে তার ম্যাগা সমর্থকরা কিন্তু দাবি করেছিল যে এই ফাইলগুলি উন্মুক্ত করা হোক, কারণ ওয়াশিংটন বিশেষ করে বিচার বিভাগ বড় লোকদের, ধনীদের আড়াল করতে পছন্দ করে। ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্যাম্পেইনের সময় বলেছেন হ্যাঁ হবে, কিন্তু ক্ষমতা দখল করে তিনি এটাকে আর অগ্রসর হননি। এখন চাপের মুখে পড়ে বিশেষ করে তার দলের ভিতর থেকে চাপের মুখে পড়ে তিনি বাধ্য হয়েছেন বলতে ছেড়ে দাও, রিলিজ করে দাও, এবং তার নির্দেশ অনুসারে আমরা দেখেছি হাউসে এবং সেনেটে এই বিলটি পাশ হয়েছে, এবং পাশ হয়েছে লিটারেলি সর্বসম্মতির মাধ্যমে, ইউনানিমাসলি পাশ হয়েছে। একমাত্র একজন রিপাবলিকান কংগ্রেস মেম্বার হাউসে আপত্তি করেছেন, সিনেটের সবাই ধ্বনি ভোটে পাশ করেছেন।
ইন্টারেস্টিংলি আমরা কি জানি যে ট্রাম্প সাহেব খুব পছন্দ করেন বিল সাইন করতে, সবাই লোকজন ডেকে ডেকে ছবি নিয়ে ভিডিও করে, কিন্তু এই বিল তিনি সাইন করেছেন একদম আড়ালে। আমরা জানি না কখন তিনি করলেন, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, কোনো সাংবাদিক নেই, করেছেন, ভালো করেছেন। এখন আমার ব্যাখ্যাটা, তিনি কেন করলেন এটা, তো দুইটি কারণ। শেষ পর্যন্ত রাজি কেন হলেন? রাজি হওয়ার মূল কারণ একটু আগে আপনি বোধহয় বলছিলেন যে দলের ভেতরেই, রিপাবলিকান দলের ভেতরেই ক্রমান্বয়ে চাপ বাড়ছিল। 4 জন রিপাবলিকান কংগ্রেস সদস্য, 3 জন মহিলা, যার মধ্যে একজন মার্গারেট টেলর গ্রিন, তিনি এভাবে আপনারা মিউট করেন আপনি মিউট করেন আপনি মিউট করেন প্লিজ। জি, আচ্ছা, দলের ভেতরেই দেখা যাচ্ছে যে রিপাবলিকানরা আপত্তি করছে, এবং যখন এটা স্পষ্ট হয়ে গেল যে যদি এই বিলটা উত্থাপন না করা হয় তাহলে অনেক, মেবি 100 জন রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেবে। ট্রাম্প সাহেব না বলছেন, ট্রাম্প সাহেব বলছেন যে এটা ভোট দিও না, প্রস্তাবই এনো না, কিন্তু দলের ভেতর থেকে দাবি, ডেমোক্রেটরা আছেই, রিপাবলিকানরাই বলছে না, এটা রিলিজ করতে হবে, কারণ ভিকটিমরা আছে, আমার পাশে ভিকটিমরা দাঁড়িয়ে আছে। এতটাই ক্ষিপ্ত হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সাহেব যে তিনি মার্জরি টেলর গ্রিনকে বলেছেন ট্রেইটর, তাকে বিশ্বাসঘাতক বলেছেন। তার জবাবে কি ইন্টারেস্টিং কথা বলেছেন টেলর গ্রিন, আমি একটু পড়ে শোনাতে চাই, 30 সেকেন্ড লাগবে। উনি বলছেন প্রেস কনফারেন্সে পাশে মেয়েদেরকে নিয়ে, ভিকটিম, লেট মি টেল ইউ হোয়াট এ ট্রেইটর ইজ। সত্যিকারের বিশ্বাসঘাতক কে আমি আপনাকে বলছি। এ ট্রেইটর ইজ অ্যান আমেরিকান দ্যাট সার্ভস ফরেন কান্ট্রিজ অ্যান্ড দেমসেলভস। একজন ট্রেইটর হচ্ছে যে বিদেশি সরকারকে হয়ে কাজ করে এবং নিজের স্বার্থকে প্রমোট করে। কখন তিনি বলছে, যখন ওয়াশিংটনে কে আছে, সৌদি প্রিন্স, এবং যিনি গত কয়েক সপ্তাহ শুধুমাত্র বিদেশি বিষয় নিয়ে কাজকর্ম করেছেন। টেলর গ্রিন এর আগে বলেছেন যে মিস্টার প্রেসিডেন্ট, তুমি তো সময় পাচ্ছ না তুমি আমাদের নিয়ে কথা ভাবতে, প্রধান সমস্যা আমাদের অ্যাফোর্ডেবিলিটি, আর তুমি করছো কি সারাক্ষণ, আজকে সৌদি আরব, কালকে ফ্রান্স, পরশুদিন মেক্সিকো করে বেড়াচ্ছ, আমাদের কথা কে ভাববে? এটা টেলর গ্রিনের কথা। আরো বলছেন তিনি, এ পেট্রিয়ট ইজ অ্যান আমেরিকান দ্যাট সার্ভস দি ইউএস অ্যান্ড আমেরিকানস লাইক দ্য ওয়ামেন স্ট্যান্ডিং বিহাইন্ড মি। যারা দাঁড়িয়ে আছে আমার পেছনে, যেসব নারীরা, তাদের কথা তিনি বলছেন, তারা হচ্ছে রিয়েল পেট্রিয়ট, নট ইউ। ট্রাম্পের নাম তিনি বলেননি, বাট ক্লিয়ারলি ইমপ্লাই করছেন। এটা একটা ব্যাপার। আমি শেষ করছি তারিখ, তাই বড় কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সমর্থনের ধস নেমেছে। আজকে সর্বশেষ যে জন্ম জরিপ পেয়েছি, দেখতে পাচ্ছি ট্রাম্পের এই মুহূর্তে সমর্থন রাফলি 39%, এটা এনপিআর এর। এর আগের সপ্তাহে দেখেছি আমরা তার সমর্থন 37%। আমাদের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন কি প্রমাণ করে? প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের গ্রিপটা অন হিজ পার্টি দুর্বল হয়ে আসছে। 4টা স্টেটে দেখেছি আমরা ডেমোক্রেটরা +8 অন অ্যান অ্যাভারেজ পয়েন্টে, যে জায়গায় ট্রাম্প জিতেছিলেন, উইন করেছে ডেমোক্রেটরা। আচ্ছা, একটু আগে বললাম যে জরিপের কথা বললাম, এটা এনপিআর বের করেছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, মিড টার্ম তো হবে আগামী নভেম্বরে, যদি এখনই নির্বাচন হয় তাহলে 14 পয়েন্টের ব্যবধানে ডেমোক্রেটরা জিতবে। ডোনাল্ড ট্রাম্প সাহেব প্যানিকড হয়ে পড়েছেন। তিনি চাইছেন ধরে রাখতে কংগ্রেসকে তার নিয়ন্ত্রণে। সেখানে রিডিস্ট্রিক্টিং করা হচ্ছে, আপনারা জানেন টেক্সাসে কি হচ্ছে, আপনারা জানেন নর্থ ক্যারোলাইনা কি হচ্ছে। ইন্ডিয়ানাকে তিনি বলেছেন করতে হবে, ইন্ডিয়ানা বলেছে না করবো না আমরা। মানে ভাবতে পারেন, ট্রাম্প সাহেব বলছেন এটা করো, ইন্ডিয়ানা বলছে না এটা করবো না আমরা, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ভাবা যায় না এটা ঘটছে কেন। তিনি ক্রমান্বয়ে অজনপ্রিয় হয়ে উঠছেন, আর 2 নম্বর প্রধান সমস্যা, একটু আগে কথা বলে আমরা অ্যাফোর্ডেবিলিটি নিয়ে, ডোনাল্ড ট্রাম্প সাহেব এমন কিছু করছেন না ভিজিবলি, যার ফলে দ্রব্যমূল্য কমে আসবে। থ্যাংক ইউ, আমি এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ। যাই হোক, আমরা সাহাব ভাই, আপনি যে ভ্যাকসিন দেন, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। এটা খুব
একটু ভীতিকর বিষয় পরে আলোচনা করি, কারণ এটা আপনি যখন পিচ মারেন আমার নিজেরই আপনাকে যেতে ভয় লাগে। একটু পরে এটা নিয়ে কথা বলি। তার আগে আমাদের জাতীয় ঐক্যমত্য কিভাবে বিল্ড আপ করা যায়। বাংলাদেশে আপনি জানেন যে আজকে 54 বছর থেকে আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ রাজাকার, কেউ ইন্ডিয়ার দালাল, কেউ পাকিস্তানের দালাল, এটা নিয়েই আমাদের মধ্যে হানাহানি মারামারি হচ্ছে। সো আমার মনে হয় যে এই বিষয়ে অনেকেই বলছেন যে একটা সমঝোতায় আসা উচিত, যে জাতীয় ঐক্যমত্য কোনোভাবে বিল্ড আপ করার কোনো প্রক্রিয়া আছে কিনা। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। বাট আমাদের সাথে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, যার পিতা শাহাদাত বরণ করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। আমরা তার কাছে আছে শুনি, এবং আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন এই আলোচনায়। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে শুরু করি যে বাংলাদেশে আসলে অনেকেই মনে করেন যে আমাদের একটি জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করা উচিত, বিকজ জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো জাতি আপনার সামনে এগোতে পারে না। এবং বাংলাদেশ 54 বছরে যতটুকু যাওয়ার কথা এটা যেতে পারেনি বিকজ অফ এই কেওয়াস, কনফিউশন, হানাহানি, মারামারির কারণে। সো আপনি কি মনে করেন কিভাবে এটা বিল্ড আপ করা যেতে পারে? হাসান আমার থেকে বেশি এক্সপার্ট, সে বেশি চিন্তা ভাবনা করে এ ব্যাপারে। তো আমার যেটা ধারণা, যা মনে করি যে দেখে আসছি সবকিছুই বাংলাদেশের আগ থেকেই, যে একটা জিনিস আমরা সবচেয়ে প্রয়োজন, সেটা হচ্ছে ইতিহাসটাকে সঠিকভাবে উপস্থাপন করা। আমরা ইতিহাসকে যখনই আমার যে পলিটিক্যাল কারণে হোক বা যে আমরা এটা করার জন্য কি হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছে সেটাই এখন অনেকে জানে না। যুদ্ধটা কিভাবে হলো, সবাই মনে করে বঙ্গবন্ধু ঘোষণা দিচ্ছেন হয়ে গেল। কারণ শেখ হাসিনা গত 15 বছরে ইতিহাসকে, ইভেন আওয়ামী লীগের ইতিহাস, যে তাজউদ্দিন সাহেব কি করেছেন, জেনারেল ওসমান, ওইগুলো কিন্তু কেউ জানে না। 11টা সেক্টরে যারা যুদ্ধ করলো, আসল যুদ্ধ সেনাবাহিনী, কোন স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর কাউকে কোনোদিন ইনভাইট করা হয়নি, যার জন্য সেনাবাহিনী বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে সব এখনো তাদেরকে আমরা কোনোদিন আনি নাই, মনে করছি তারা আলাদা, সামবডি এলস। তো আমাদের একটা হচ্ছে ইতিহাস জানা, যে বঙ্গবন্ধুর আগে যে নেতারা ছিলেন তাদের কন্ট্রিবিউশন, তারপরে মুক্তিযুদ্ধের সময়ের কন্ট্রিবিউশন, এগুলো আমরা যদি আলাপ না করি, তাহলে আমরা যেমন বিপদের শক্তি, যেমন জামাতের, তারা একটা বিরাট গ্রুপ যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এবং তারা এটাতে তারা যথেষ্ট লাভবান হয়েছে, এবং তারা প্ল্যান করে তারা যেটা করেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকে করেছে, এটা তো করবেই। শিবির যেটা করেছে, ছাত্রলীগ এটা করবে এখন, কারণ এগুলো একটা চক্র হয়ে গেছে। এখন আমাদের দরকারটা কি, যে দায়বদ্ধতা নয়, যে দায়বদ্ধতা, আমরা প্রথম কথা ইতিহাসকে তুলে ধরার, যার যেটা সম্মান তাকে সেটা দেওয়া, আর দায়বদ্ধতা নেওয়া যে এটা আমার ভুল হতেই পারে, আচ্ছা এই জিনিসটা আমরা করে নাই। তো এই জন্য আমি দেখি যে জামাত কোনোদিন ভালো করে বলবে না যে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা এসব করেছি। তারা এখন অন্য কথা বলতেই পারে, কারণ তারা এখন সামনে আসছে। আওয়ামী লীগ সবচেয়ে বলে যেটা আমরা এটাই করেছি, আর কেউ করে নাই, সুতরাং এটা আমাদের দেশ। ঠিক বিএনপি বলে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন, জিয়া রহমান, এই জিনিসগুলো কিন্তু পলিটিক্যাল। একজন লোক বাড়িতে এসে বঙ্গবন্ধুকে সম্মান করে, সম্মান করবে, কিন্তু বাইরে সেটা করবে না। এই জন্য যেটা দরকার, আমি যেটা মনে করি, যে আমরা যারা বেঁচে আছি তারা যদি ইতিহাসগুলো লিখি, প্রজন্মের কিচ্ছু জানে না, এটা একটা জানে না, হাসান লিখে ভালো, আমাদের এইগুলো ছোট ছোট ঘটনাগুলো লিখতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের শুরু করতে হবে লোকের জায়গা থেকে। রাজনীতি একটা দল কিছু করবে না। যেমন ধরো নারায়ণগঞ্জের সিলেটের মধ্যে কি, সেখানে যারা সবাই সবার পরিচিত, যে দল করুক না কেন, তাদের এই যে পট করে একজনের বাড়ি ভাঙিয়ে দিল, পোড়াই দিল, আনলেস সে ক্রিমিনাল, এগুলো লোকাল মানুষকে এগিয়ে আসতে হবে, একটা জায়গাতে দেখাতে। আমি একটা কথা বলি, আমাদের একটা গর্বের ব্যাপার, ফিলাডেলফিয়াতে আমাদের ট্যাক্সি অ্যাসোসিয়েশন অনেক বছর থেকে 2 গ্রুপ ঝামেলা হচ্ছিল, তারা এবার ঠিক করেছে আমরা সব এক হয়ে গেছি, আমরা কোনো ঝামেলার দরকার নাই, তারা নিজেরা মিলে কিন্তু এবার ইলেকশনই করে নাই। ভেরি স্ট্রং গ্রুপ, তারা কয়েকশো টাকা করে মাসে দেয়, তার যদি কেউ মারা যায় তারা $70,000 to $80,000 ওর ফ্যামিলিকে দেয়। এটা আমি আর কোন অর্গানাইজেশনকে দেখি নাই। তারা এত পয়সা পড়েও তার এটা, আরেকটা গ্রুপ অনেক বছর থেকে তার ইলেকশন দিত না, তারা ইলেকশন দিচ্ছে। তো এই যে লোকালি জায়গাগুলোর মধ্যে মানুষের বুঝতেছে যে আমরা এখানে আমাদের চাপে আছে, আমরা দায়বদ্ধ আছে, আমরা কোনো লাভ নাই, এত বছর 20 বছর ফাইট করছি, বাচ্চারা বড় হয়ে গেছে, আমাদের পয়সা গিয়েছে, আমরা একসাথে দাওয়াত খেতে পারি নাই, এই যে সহাবস্থানটা আমাদের নষ্ট হচ্ছে। যেখানে বিদেশে প্রবাসিত আমরা, আমাদের সবাই মনে করে আমরা প্রবাসী, মানে আমরা ফরেনার। তো
তা আমার যেটা ধারণা যে আমাদের উচিত হবে, যেমন আমরা শেখ হাসিনার পতনের পরে মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপের মধ্যে 2 ভাগ হয়ে গেল। যারা বললো যে না শেখ হাসিনা ভুল করছেন, তাদেরকে অন্য গ্রুপ বললো আমাদের রাজাকার। এখন এই যে এইভাবে ট্যাগিং করা উইদাউট থট প্রসেস, এটা তো যে তার দেশে প্রেমী নাই, সে যদি একটা দলকে পছন্দ করে বা থাকবো খালি না পিছনের দিকে যাব। এবং আমি মনে করি মেইন জিনিস হচ্ছে যে মুক্তিযুদ্ধ দেশের আগে পাকিস্তান কেন হলো, অনেকে জানে না পাকিস্তান কেন হয়েছে। এই যে শিবিরের ছেলেরা বলতেছে এটা কনস্পিরেসি, আরে বেটা এই যে এত 23টা বছরের যে ইতিহাস, এটা পাকিস্তানের ইয়ার বুকের মধ্যে লেখা আছে। এটার মধ্যে আছে যে 10% বাঙালি সামরিকে ছিল, 10% ছিল সিভিল সার্ভিসে। এই ধরনের 23 বছরের পরে বাড়ে নাই, শোষিত হয়েছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় যে আগে যে নির্বাচনের যে একটা সোনার বাংলা শ্মশান কেন, যে এটা কিন্তু রিয়েল। এটা আমি ওয়াশিংটন ডিসিতে একবার এমবাসিতে প্রেজেন্ট করেছিলাম, অ্যাম্বাসেডর নিজেই জানেন না, তুমি কি এটা আমাকে দিয়ে যাবে? এখন আমরা যদি ইতিহাসগুলো দেখাই যে কেন পাকিস্তান ভাঙলো, পাকিস্তান অনেক লোকই চায় নাই, বাংলাদেশে অনেক লোকই তো পাকিস্তান চায়। বঙ্গবন্ধু তো পাকিস্তান চাওয়ার প্রশ্ন ওঠে না, উনি ইলেকশন জিতছেন অটোনমির জন্য। উনি যদি স্বাধীনতা ঘোষণা করতেন, ওনাকে মানুষ বলতো আপনি তো স্বাধীনতা ঘোষণা করার কে? স্বাধীনতা আমরা মায়ের খাওয়া, আমাদের তারা যখন গুলি করে মারা শুরু করলো তখন অটোমেটিক্যালি ডিফেন্স করার জন্য আর্মিরা বাধ্য হলো বাঙালি আর্মিরা যুদ্ধ করতে। নাহলে তো আগের দিনে ইয়াহিয়া খান বলছে যে তোমাকে আমরা প্রাইম মিনিস্টার করবো, কারণ ওনার দায়িত্ব ছিল প্রাইম মিনিস্টার হয়ে যত সম্পত্তি তারা নিয়ে গেছে ওইগুলো ফেরত আনা। গেলে ওরা যাবে, আমরা কেন যাব? এখন এটা নিয়ে বঙ্গবন্ধু উনি সারেন্ডার করছেন কেন, এইসব কথাবার্তা। ইভেন বদরুদ্দীন উমর মতো একজন শিক্ষিত মানুষ, উনিও এটা বলেন। তো এই যে একটা ভেঞ্জেন্স, এগুলো চিন্তা না করে আমাদের বয়স হয়ে গেছে অনেক, আমরা এগুলো দেখা দরকার। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা শহরে লিডারশিপ দিতে হবে। লিডারশিপ দিতে হবে এই জন্য যে শহরে সবার পরিচিত। এই যে প্রেসিডেন্টের বাড়ি ভেঙে দিল, ইব্রাহিম তোমার ফোন তোমার বন্ধ করো, মিউট করো। তো এই যে প্রেসিডেন্টের বাড়ি ভেঙে দিল, ওখানে কি লোকজন ছিল না? এগুলো তো মব তো সবাই তৈরি করতে পারে, কিন্তু মবকে এনকারেজ করা, অনেক লোক যদি দাঁড়িয়ে বলে যে না আমাদের এই শহরে এটা হবে না। এই সিলেটে যখন এই যে গন্ডগোল হলো যে তোমার ইসকন টিসকন নিয়ে, আমরা খুব ওয়ারিড ছিলাম যে হিন্দুদের, তারপরে আমরা খুব ভালো চিন্তা করবেন না কেন যে তারা সব মিলে, তার একটা হিন্দু ছেলে আমাকে বলে ইসকনকে আমি পিটাবো, কারণ ওরা এসে আমাদের শান্তি নষ্ট করতেছে, আমরা কি এত ভালো ছিলাম? তারা এসে প্রসেশন করে হিন্দু মুসলিম কনফ্লিক্ট করে, তারা নিজেরাই জানে প্রবলেমটা কি। তো লোকালি মানুষের কাছে ছেড়ে দেওয়া, সম্মান দেখানো, এখান থেকে শুরু করে এক্সাম্পল, আর ইতিহাসকে দেখানো। এবং প্রবাসী আমরা এই যে নিউ ইয়র্কে মামদানিকে নিয়ে গ্রুপ, মাথা খারাপ অবস্থা, মামদানিকে নিয়ে গ্রুপ করার কোনো দরকার ছিল না। কিন্তু এগুলো কারা করে? যারা মনে করে আমি নেতা হয়ে গেছি আমাকে বলতে হবে, এই জিনিসগুলো আমাদের যায় না, তা করবে, আমি আটকাতে পারবো না। কিন্তু মেজরিটি যদি আমরা মনে করি যে না আমরা দ্বিধাবিভক্ত থাকি, কিন্তু এক ব্যাপারে আমরা শান্তভাবে ডায়ালগ করব। ডায়ালগ ছাড়া আমি দেখছি অনেক কনফ্লিক্টে আমি গেছি, আমি হাসানও জানে, আমরা যতই আমরা একটা বিতর্ক করি আমাদের ভিতরে একটা সম্মান থাকতে হবে যে আমি উনি আমার সাথে একটা ব্যাপারে আটকে করতে পারি, কিন্তু বেসিক্যালি একটা মানুষ হোল লাইফ তো আর একদিনে একটা জিনিস নষ্ট হতে পারে না। তো এটা আমি মনে করি, তাহের অনেক লম্বা বক্তৃতা দিয়ে দিলাম, কিন্তু আমার মনে হয় যে এটা ছাড়া আমি আর কিছু দেখি না। কোনো রাজনৈতিক দল কোনো দিন তারা আটকাতে পারবে না। বিএনপি পাওয়ারে আসুক, কিন্তু বিএনপির ছেলে পেলে ওই সুনামগঞ্জের গ্রামে তারা লুটপাট করবে বা শিবিরের তারা তাদের লিডার ভালো হলেও তাদের আটকাতে পারবে না, কারণ আটকাবার কোন স্কোপ নেই, কারণ কেউ লিডারের কথা শোনার কথা না। এনিওয়ে আমি এখানে থামি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, উনি যা বললেন এই বিষয়ে এনি কমেন্ট? আমি এটা তো আশার কথা বললেন, কিন্তু দেখেন অনেক কোন কনক্রিট কথা আমরা কার কাছে আশা করি? রাজনীতিবিদদের কাছে। কিন্তু রাজনীতিবিদরা বিভক্তিটাই ছড়াচ্ছেন এবং ছড়িয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে খুব সহসা, আমি একজন রাজনৈতিক কর্মী বা ওই মানুষকে একজন মানুষ হিসেবে দেখি যে সহসা আমাদের এই যে ঐক্যমত, সবাই চিন্তা করে দেশটাকে এগিয়ে যাওয়ার, আমরা সমাজের একটা সম্ভাবনা, এইসব নিয়ে আমাদের আসলে আসার খুব একটা কারণ নাই। আমি হাসান ভাইয়ের কথা শুনলাম, কিন্তু এই যে আমাদের চিন্তার খোরাক দিলেন জিয়া ভাই, যে আমরা ছোট ছোট লেভেলে স্থানীয় ভাবে
যদি আমরা নিজেদের মতো নাগরিককে যদি নিজেদের মধ্যে দক্ষ পারস্পরিক শ্রদ্ধাবোধ সহনশীলতা কিছু কিছু বিষয় আমাদের একমত সৃষ্টি করতে পারি, তাহলে হয়তো এই ছোট কাজগুলা সম্মিলিতভাবে বড় কাজ হয়ে দেখতে পারি। তবে বাংলাদেশে জাতীয়ভাবে যে মানে একটা বিদ্বেষ, একটা সহিংস অবস্থা বিরাজ করতেছে, একটা পারস্পরিক একটা বিরক্তিকর বাস্তবতা বিরাজ করতেছে, এটা আরো তীব্র হবে। এবং আমি মানে এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত। সমাজের সমস্ত ফেব্রিক্স গুলো নষ্ট হয়ে গেছে, এটাকে আবার রিবিল করার দায়িত্ব কে নেবে? যারা নেওয়ার দায়িত্ব, যে রাজনীতিবিদদের উপর মানুষ আশা করে, তারা তো সেই পথে নাই। বাংলাদেশে সেই বুদ্ধিজীবীরাও নাই। সমস্ত বুদ্ধিজীবীরাও হয় কেউ বিক্রি গেছেন আগেই, এখন নতুন করে কেউ বিকোচ্ছেন। সো এই কেনা বেচার হাটে আমরা কাদের কাছ থেকে সত্যের কথা শুনবো, কাদের কাছ থেকে এই জাতি সাধারণ মানুষ উভয়ের কথা শুনবে? আমি এখন এই আমার হাসান ভাইয়ের কথাই শুনি। অনেক ধন্যবাদ। আপনার কোর্টে এখন সবাই তো আমরা বলি হতাশার কথা, কেমন দেশেও শুনি বিদেশেও শুনি। আমাদের সংকটের শুরু তো আজকে থেকে নয়, আমাদের সংকটের শুরু 72 সাল থেকেই, এবং দেশটাকে আমরা তখন থেকেই ভাগ করে ফেলেছি পক্ষে বিপক্ষে। এটা আগে রাজনীতি তখন থেকে শুরু হয়েছে, এবং এটাকে আমরা ব্যবহার করেছি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। আমি মনে করি যে মতভেদ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই আমরা টিভিতে প্রোগ্রাম করি, সবাই তো আমরা একমত নই, এবং একমত না হওয়াটাই কিন্তু গণতন্ত্রের বিউটি। সমস্যা হচ্ছে এই যে আমরা কখনোই প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দেশে গণতন্ত্র তৈরি করতে পারিনি, দাঁড় করাতে পারিনি। আমরা গণতন্ত্র এই ট্যাগটাকে ব্যবহার করেছি আমরা আমাদের দলীয় বা এটাকে বলে ট্রাইবাল ইন্টারেস্টকে প্রমোট করতে। ট্রাইবাল বলতে কি বোঝায়? যে এমন গোত্র যে গোত্র নেতা ছাড়া অন্য কারো কথা শুনবে না। আমরা আমেরিকাতে কি হয়? আমেরিকা ট্রাইবাল পলিটিক্স, রিপাবলিকান ডেমোক্র্যাট, এবং এদের মধ্যে মাঝখানে যে অংশটুকু নিয়ম হচ্ছে কি, মাঝখানে অংশটা বাড়ানো থাকবেই চিরকালই, দুই দলেই বা বিপক্ষ দলের মধ্যে, দলসমূহের মধ্যে এক্সট্রিম গ্রুপ থাকবে, কিন্তু লক্ষ্য হবে মাঝখানটাকে, সেন্টারটাকে এক্সপ্যান্ড করা, যাতে অনেক বেশি লোক আগ্রহী হয় ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। আমি বিশ্বাস করি যে আমাদের সামনে সুযোগ একটা আসছে। এই গত বছরের বিপ্লব, আমি এটাকে বিপ্লবই বলি, কারণ 50 বছরের একটানা জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে, আমাদের বুকুরে বসে থাকা যে স্বৈরশাসন, তা থেকে মুক্তি পেয়েছি। আমরা মুক্তি পেয়েছি মানে এই নয় যে আমরা নতুন কিছু পেয়ে গেলাম, নতুন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা কি ব্যবহার করবে? আমাদেরকে ব্যবহার করতে হবে। কারণ আমাদের যারা নেতা, আমাদের যারা পলিটিক্যাল পার্টি, তারাও তো এই সমস্যার ভেতর থেকেই তারা এসেছেন। বলে ওভারনাইট তারা যে চট করে সমাধান করবে তা কিন্তু নয়। আমি বিশ্বাস করি যদি নির্বাচনটা হয়ে যায়, একবার শান্তিপূর্ণভাবে অংশগ্রহণমূলক নির্বাচনটা হয়ে গেলে আমাদের এই সংস্কৃতিতে, আমাদের এই পলিটিক্যাল কালচারের একটা বড় পরিবর্তন আসবে। মনে রাখতে হবে যে কালচারটা লম্বা প্রসেস, কালচার ওভারনাইট হয় না। যে কোনো কালচারই দীর্ঘ সময় লাগে গড়তে। আমাদেরকেও কিন্তু এক স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে গণতান্ত্রিক কালচার নির্মাণ করতে, এবং সে সুযোগ আমাদের সামনে এখন এসেছে। আসুন আমরা এটাকে ব্যবহার করি। থ্যাংক ইউ সো মাচ। একটা ব্রেকিং নিউজ আছে দেখতে পাচ্ছি, সেটা বলে দিই সবাইকে যে ট্রাম্পের সাথে জোহরান মামদানির যে মিটিং, এটা নিয়ে অনেক সন্দেহ সংশয় ছিল, অনেক অপেক্ষা করছে কখন হবে। এটা ডেট ঠিক করা হয়েছে আগামী শুক্রবারে হোয়াইট হাউসে এই মিটিং অনুষ্ঠিত হবে। এবং নিউ ইয়র্ক টাইমস আমি দেখতে পাচ্ছি এটা রিপোর্ট করেছে যে the meeting between Zohran Mamdani and Mayor-elect New York City and President Trump will come after the two men have forcefully attacked one another. Zohran Mamdani, who ran for mayor New York City, is part of promise to stand up to President Trump, will meet with the president at the White House on Friday, weeks before taking office. আমরা দেখবো যে কি হয় দুজনের মিটিংয়ে। অনেক আগ্রহ আছে অনেকের এই বিষয় নিয়ে। শুক্রবারে এই মিটিং হবে, সময় হয়তো সকালের দিকেই হবে সম্ভবত। আচ্ছা যাই একটু সাহাব ভাই, আপনি তো অনেকক্ষণ থেকে বসে আছেন। সাহাব ভাই, আচ্ছা আপনি যে এই যে আমাদেরকে টিকা দেন, এই টিকা কি একটু কষ্ট কম করে আপনার সুই বাদে কোনো অন্য কোনো ওয়ে নাই টিকা দেওয়ার? টিকা কিন্তু নাক দিয়েও কিন্তু আছে একটা ফ্লু ভ্যাকসিন। নাক দিয়ে দিলে তো নাকের হেঁচি এসে যায় আপনার নাক দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু আছে, কিন্তু অনেক ফার্মেসিতে না, অনেক ক্লিনিকে কিন্তু এটা আছে। জি, সেটা দিতে পারেন। না আমি বলছি ফ্লু ভ্যাকসিন, যে জিয়া ভাই একটু আগে বললেন ফ্লু ভ্যাকসিন, আপনার তারপরে কোভিড ভ্যাকসিন, এগুলা কি নাক দিয়ে দেওয়া যায়? না, ফ্লু ভ্যাকসিন তো আছে বললাম, ফ্লু ভ্যাকসিনটা দেয়া যায়।
ফ্লু ভ্যাকসিন অলরেডি মার্কেটে আছে, নাকে দেওয়া যায়। অলরেডি যে কোম্পানিটা এটা বানাচ্ছে সেটা কিন্তু অনেক ক্লিনিকের মাধ্যমে বাসায় এটা ডেলিভারি দেয়। ওকে, সো আপনাদের এখানে কি নাকে দেওয়াটা আছে? অত প্রচলন নাই, এটা একটা লাইভ ভ্যাকসিন অবশ্য, এটা কিন্তু অতটা প্রচলন নাই, অনেকে দেয় না আর কি। আচ্ছা, যেরকম রেগুলার ফ্লু ভ্যাকসিন যেটা দেওয়া হয় ওইভাবে অতটা মার্কেটে পাওয়া যায় না আর কি, কিন্তু আছে, ইজ ইন দ্য মার্কেট। সো আপনার এখানে ভ্যাকসিন अवेलेबल আছে, আমরা ভ্যাকসিন দিতে পারবো আপনার এখানে। নিডিলটা শুকনো নিডিল দেওয়ার চেষ্টা করি, এবং এটা তো জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ড, হ্যাঁ কয়েক সেকেন্ডের ব্যাপার। এবং এটা সবারই দেওয়া উচিত, যেখানে এখনো ট্রাম্পের ফেডারেল গভর্নমেন্ট এবং মেডিকেড পে করতেছে, ফ্রি পাচ্ছেন, সেখানে সবাই তো নেওয়া উচিত। ফ্রি যাই পাওয়া যায় তাই আমরা বাঙালিরা বলি যা ফ্রি পাওয়া যায় সেটাই ভালো, সেটাই আমরা, খারাপ হোক আর মন্দ হোক আমরা খাওয়ার জন্য প্রস্তুত থাকি, তাই না? তবে ফ্রি কেন, আমরা তো প্রিমিয়াম পে করি, ফ্রি তো নয়। ওটাও বলা যায় যে হ্যাঁ ওটাও একটা মানে ফ্রি, মানে ওই হিসাবে এটা তো ফ্রি কি, এটা ট্যাক্স পেয়ারদের মানি বিপুল পরিমাণ অর্থ মাসে মাসে প্রতি মাসে আমি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করি। মানে আপনি বলতে গেলে তো আমরা যারা পে করতেছি, ট্যাক্স পে করতেছি হাজার হাজার ডলার, আর অনেকে তো অনেক কিছু পাচ্ছে কোনো ট্যাক্স না দিয়েই। কে বললো আপনাকে? আপনি যে একটা কাপড় কিনে সেও তো ট্যাক্স দেয়, ট্যাক্স ইজ এভরিবডি ইজ পেইং দ্য ট্যাক্স। হ্যাঁ ট্যাক্স। ভাই আরেকটা কথা প্রশ্ন করি আপনাদের কাছে, সবার কাছে প্রশ্ন করি, আমরা এত ক্রুদ্ধ কেন গরিবদের প্রতি? গরিবরা যদি বিনা পয়সা কিছু পায় আপনাদের খারাপ লাগে কেন? কিন্তু আমি বলতেছি না গরিবরা পায় না, বিস্মিত হয়ে যাই। না না শোনেন, আমার কথা হলো গরিবরা যখন কাজ করতে পারে তখন তারা কেন, আমি অ্যাবল বডির কথা বলতেছি, অ্যাবল বডি যদি কাজ না করে, আইন প্রয়োগের ব্যাপার, আইন প্রয়োগ হচ্ছে না, অ্যাবল বডি যদি শোনেন, ওটা যে কোনো হোক, আমি অনেকে দেখি অ্যাবল বডি কাজ না করিয়া তারা মেডিকেড, কারেক্ট কারেক্ট, এটা হচ্ছে আইনের প্রয়োগ হচ্ছে না, আইনের অপব্যবহার হচ্ছে। হ্যাঁ আমরা শেষ করি। আসল ভাই এখন আইনের প্রয়োগের কথা যখন বলা হয় তখন নানান দিক থেকে হাও মুশকিল হয়ে যায়, এটাও একটা কথা, এটা ঠিকই আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই যে কেউ ফুড স্ট্যাম্প পাইলো, কোথায় 2 টাকা অপব্যবহার করলো নিয়ে মাথা খারাপ হয়ে যায় আমাদের। কোটি কোটি টাকা যে অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে, তা নিয়ে কোনো কথা বলি আমরা? কিন্তু হাসান ভাই, এই যে আপনি যে শোনেন, এই যে ইমিগ্রেন্ট, আপনি যখন কাউকে স্পন্সর করতেছেন সে কিন্তু 18 মাস তার খরচ পোষণ কিন্তু আপনার দেওয়ার কথা। কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট অনেকে আসে, বাপ মা যাই আসে, ভাই বোন, আসার পরের দিনই কিন্তু তারা এই মেডিকেড অথবা বিভিন্ন ফ্রি হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য ব্যস্ত থাকে। এটা তো একটা অন্যায়, তাই না? অন্যায়, খুবই অন্যায়। কিন্তু আপনি কি জানেন জেফ বেজোস 1 পয়সা ট্যাক্স পে করে না, তার এই মুহূর্তে তার মাসিক আয় কত জানা আছে? কত বিলিয়ন ডলার। এরা তো আপনাকে বিভিন্ন কোনো আপত্তি নেই আপনার? শোনো, না না, আপনাকে সেইগুলো তো ট্যাক্স সে হাজার হাজার ট্যাক্স পেয়ার সৃষ্টি করছে। হ্যাঁ ট্যাক্স কোড আছে, আপনি যদি এখন বিজনেস করেন আপনাকে সবই আছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই সবার কাছে, অ্যাটিটিউডটা আপনাদের কেন দরিদ্রদের ব্যাপারে এত অসন্তোষ আপনাদের? না আমরা তো অসন্তুষ্ট না, সরাসরি তিনি কথা বলে যাচ্ছেন, সমস্ত অভিযোগ গরিবদের নিয়ে, যারা ফুড স্ট্যাম্প পায়, যারা ফ্রি মেডিকেড পায়। না না না, তাদের বিরুদ্ধে ফুড স্ট্যাম্প আছে বলেই তো আমরা বেঁচে আছি, যারা হেলথ কেয়ার এমপ্লয়ি যারা। আমার মনে হয় কোনো কিছু ফ্রি না। আমরা যারা টিকা নেই, টিকা যারা নেয়, যাদের মেডিকেড আছে, দিট ইজ নট ফ্রি বিকজ দ্য মেডিকেড ইজ পেইং, Medicaid is paying and then Medicaid যিনি পাচ্ছেন ইন্স্যুরেন্স পে করতে, ইন্স্যুরেন্স আমরা প্রিমিয়াম। আমি একটু বলি, জি আমি একটা ঘটনা বলি। অনেক আগে যখন আমি আমেরিকা আসি তখন কয়েকজন ডেন্টিস্ট তার পড়াশোনা করতেন এবং তার ফুড স্ট্যাম্প নিতেন, একজন অ্যাটলিস্ট। আমাকে বলতেন দেখেন আমি তো হোল লাইফ অনেক পয়সা দিয়ে যাব। তো উনি কিন্তু খুব খুশি হয়ে নিতেন বিকজ ওই সময় উনার দরকার ছিল। হি বিকেম এ বিগ ডেন্টিস্ট এন্ড পেইং লট অফ ট্যাক্সেস। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু সরকার অ্যালাউ করতেছে, আমার যদি বাপ্পা আসেন অ্যাপ্লাই করে সরকার অ্যালাউ করে, তাহলে তো আমার দুঃখিত আর কিছু নাই, কারণ ওটা তো বার্ডেন। আমি একবার মনে হচ্ছে একজনকে অনেক আগে দিছিলাম, তোমার তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট, এখন তার বিরাট বিল, সেটা আমাকে দিতে হবে। অনেক ধরনের অনেক কিছু আসে মানুষ যখন বিদেশ থেকে বাইরে থেকে আসে। কিন্তু আমি মনে করি যদি গভর্নমেন্ট অ্যালাউ করে, তুমি এটা বলতে পারো
যে গভর্নমেন্ট শুড স্ট্রিক্ট হওয়া দরকার, হ্যাঁ এটা ঠিক, কারণ অনেকে 2-3টে বাড়ি কিনে অনেকে ফ্রড করে, কোনো সন্দেহ নাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফ্রড করে না, ম্যাক্সিমাম মানুষ একটা রিলিফ চায় কি আছে। কিন্তু কিছু মানুষ তুমি যাদের উপর অ্যাংরি, আমিও তাদের উপর অ্যাংরি, তারা আসলে অনেকে এই কারো বাড়ি থেকে উঠতেছে না, অনেক কিছু করে যেটা আমাদের কালচারে। অনেকে বাড়ি ভাড়া দেন 1 বছর 2 বছর। আপনারা বাংলাদেশের কথাই করতেছেন, আমরা যারা বিদেশে থাকি বিভিন্ন অর্গানাইজেশন করি, আমরা নিজেরাই তো এখানে বসে ঝগড়া করতেছি, আর বাংলাদেশের লোক তো 15 কোটি লোক, তারা তো এটাই তো আমরা আলোচনা করলাম কিভাবে এইসব ঝগড়া বাদ দিয়ে আমরা এক হতে পারি না। তুমি ঠিক বলছো, এই জন্য আমি ফিলাডেলফিয়া এক্সাম্পল দিলাম, যে ফিলাডেলফিয়াতে এই যে তোমাদের ডাক্তারদের অ্যাসোসিয়েশনে তো কয়েকটা, আমাদের কোনো কয়েকটা না, আমাদের একটা, মাঝখানে গন্ডগোল ছিল, তুমি আন্দাজিক রিমার ধরো, আমাদের একটা খুব স্ট্রং এবং খুব ভালো, তোমার বাচ্চাদের উপরে খেপে লাভ হবে না। কিন্তু আমি খেপতেছি না, ছিল একসময় গন্ডগোল হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু গন্ডগোল তো হবে, কিন্তু এখন অ্যাবসলিউটলি রাইট নাথিং। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি যেটা বলছো এটা রাইট, ফিলাডেলফিয়াতে যে কমিউনিটি তার ইলেকশন করলো না, আমাদের কিন্তু যে হাসান যেটা বললো, আমরা একটা নেগেটিভ জিনিস দেখি, আমাদের যে কমিউনিটিতে পজিটিভ জিনিস হচ্ছে, এটা আমাদের যদি তুলে ধরতে পারে, তখন আরেকটা গ্রুপ তারা এক্সাম্পল সেট আপ হবে আর কি। তো মসজিদে মারামারি কমবে কিনা জানি না, ওটা আবার রিলিজিয়াস ব্যাপার, মন্দিরও কমবে না, মসজিদের চার্চও একই অবস্থা, প্রত্যেকটা মসজিদ একই অবস্থা, মানে কোনো মসজিদের বদনাম দিয়ে লাভ নাই। as long as কনস্ট্রাকটিভ আলোচনা যদি হয়, একের প্রতি অন্যের রেসপেক্ট থাকলে তো অসুবিধা নেই, আপনি করেন, অসুবিধা কি আছে? পরস্পরকে হানাহানি করা, একে অন্যের বিরুদ্ধে কুৎসারটনা করার পরিবর্তে যদি আপনি ভালো কাজে প্রতিযোগিতা করেন তো অসুবিধা তো না। আমার যেটা বাংলাদেশে মনে হয়, বাংলাদেশে থেকে যতটা দেখছি, যে বাংলাদেশের যে রাজনীতি যাই হোক, একটা নিয়ম থাকা উচিত যেখানে পুলিশ অথবা যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তারা সবকিছু তাদের আন্ডারে কন্ট্রোল করবে। এই সমস্ত রাজনীতিরা সাময়িক 3-4 বছরের জন্য আসবে, 5 বছরের জন্য আসে, তারা যাতে ওই সমস্ত কনস্টিটিউশন অথবা যে আইন কানুন আছে সেটা মেনে যদি চলে। আর এই সমস্ত আমরা এই এতদিন ধরে কে বঙ্গবন্ধু স্বাধীন ঘোষণা করছে না জিয়াউর রহমান, এটা নিয়ে যদি আপনি বলতে চাচ্ছেন প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, এটাই বলতে চাচ্ছেন আপনি, রাইট? আমরা তো তখন 26শে মার্চ অথবা যাই বলেন জিয়াউর রহমানের কথাই শুনছি, আমরা কিন্তু বঙ্গবন্ধুর কথা। আমি বলছি যে আপনি তো প্রশাসন নিরপেক্ষ থাকার কথা বলছেন, যে তারা যেন পার্টির সাথে অ্যালাইন না হয়, পার্টির সাথে কোনো, ওইটাই আপনি বলছেন, রাইট? এটা তো সবাই বলতেছে প্রশাসনের নিরপেক্ষতা, এটা নিয়ে আলোচনা আমরা সবাই, এর সাথে সবাই একমত, কিন্তু এক্সিকিউশন হচ্ছে না। সো থ্যাংক ইউ, আপনি বলছেন, আমার মনে হয় সুন্দর পয়েন্ট বলছেন এটা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের সময় আর নাই, আমাদের শেষ করতে হবে। জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কয়েকদিন পরে ভ্যাকসিন নেবে, আমাদের কাছে কিন্তু ভ্যাকসিন আছে এখনো, কোভিড অথবা ফ্লু ভ্যাকসিন অথবা নিতে পারে। বিশেষ করে যারা উমরাতে যাচ্ছে তাদের কিন্তু ভ্যাকসিন নিয়ে যাওয়া উচিত। কালকে আপনার কাছে আসবো, কিন্তু আমার যেন জ্বর না হয়, একটু মেক শিওর করে নিন। হ্যাঁ, কিন্তু অনেকে কিন্তু এখন উমরাতে যাচ্ছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম জরিফ খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জিয়া ভাই এগেইন। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।